রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। খালেদ ঘেমে গিয়েছে মাটি খুঁড়ে। পুতুলটা হাতে নিয়ে ভালো করে দেখলো তিনটা লম্বা লম্বা সুই বিধানো, আর পুতুলের মাথায় রঙিন চুলের সাথে একগুচ্ছ কালো চুল, একটা কাটা কাপড়ের টুকরো। খালেদ বলল, এগুলো আমার বোনের, তাই না? তামিমা বলল, হ্যাঁ, এগুলো দিয়েই কবিরাজ বান মেরেছিল। খালেদ কিছু একটা ভেবে ঠাস করে তামিমার গালে একটা কষে থাপ্পড় বসিয়ে দিল। তামিমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। খালেদ বলল, কিভাবে করতে পারলে তুমি রূপের সাথে এটা? ও তোমাকে নিজের বোনের মতো মনে করত। তামিমা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। খালেদ পুতুলটা তামিমার হাতে দিয়ে বলল, যা হবার তা হয়ে গিয়েছে। কাল সকালে এই পুতুলটা নিয়ে কবিরাজের কাছে যাবে, উনি একটা ব্যবস্থা করবে। এ বলে দুজন ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো শ্মশান থেকে। হঠাৎ ভেসে এলো অদ্ভুত এক হুইসেলের শব্দ। দুজন থমকে দাঁড়ালো। তামিমা অবাক হয়ে বলল, এটা তো আল হিলান গোষ্ঠীর সংকেত। খালেদ বলল, তুমি কিভাবে জানো? তামিমা বলল, 15 বছর আগে এই হুইসেলটাই শুনেছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, তোমরা ততক্ষণ এখান থেকে যেতে পারবে না যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর পাই। দুজনে চমকে গিয়ে পেছনে তাকে দেখলো একজন কালো জুব্বা পরা লোক দাঁড়িয়ে আছে। তার মুখটা চাদরের মতো একটা আবরণ দিয়ে ঢাকা। খালেদ বলল, কি আপনি? সে বলল, আমি কি সেটা বড় বিষয় না, আমি কি চাই সেটা বড় বিষয়। দৃশ্য পরিবর্তন। রূপ সেই মাটির নিচের অন্ধকার কারাগারে এদিক সেদিক পায়চারি করছে আর বিড়বিড় করে বলছে, আমি মুক্তি হব, একদিন মুক্ত হব। হঠাৎ রূপ তার পায়চারি থামিয়ে অদ্ভুত এক শব্দ করতে করতে মাথা উঠিয়ে ভয়ানক হাসি দিল। তারপর পাথরের টুকরো হাতে নিয়ে তাড়াহুড়া করে গিয়ে দেয়ালে কিছু লিখতে শুরু করলো। পাগলের মতো খসখস করে কি যেন লিখেই যাচ্ছে রূপ। একসময় শান্ত হয়ে পাথরের টুকরোটা ফেলে দিল, একটা জায়গায় এসে বসে পড়ল। আমরা দেখতে পাই রূপ সেখানে লিখেছে, মাটি খোঁড়া হয়েছে, রহস্যমোচন হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সবাই জানতে পারবে রূপের সাথে কি হয়েছিল, কেউ পার পাবে না। উর্বা কারাগারে অনুপ্রবেশ করার জন্য লুকিয়ে পাহাড়ের পাদদেশে দিয়ে পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে। হাতে একটা মশাল জ্বলছে, ভেজা পাথরের উপর দিয়ে সাবধানে পা ফেলছে। সামান্য শব্দ হলেও কারাগারের সাইরেন বেজে উঠবে। কিছুক্ষণ হাঁটার পর উর্বা একটা সুড়ঙ্গের মতো মাঝে প্রবেশ করলো। দীর্ঘদিন রাজপ্রাসাদের দায়িত্বে থাকা উর্বার সকল গোপন পথ সম্পর্কে জানত আগে থেকেই, তাই কারাগারে যাওয়ার জন্য এই গোপন পথটাই সবচেয়ে নিরাপদ। সুড়ঙ্গের অপর পাশে দুইজন প্রহরী থাকবে, তাদেরকে পরাস্ত করা কোনো বিষয় না। হাঁটতে হাঁটতে উর্বা পৌঁছে গেল সুড়ঙ্গের মুখে, যেটা একটা লোহার দরজা দিয়ে আটকানো ছিল। উর্বা জানে ওই দরজাটার ওই পাশে দুজন প্রহরী দাঁড়িয়ে আছে, তাই আস্তে করে মশালটা নিভিয়ে এক পাশে রেখে দরজার 2টা টোকা দিল। আমরা দেখতে পাই দরজার ওপর পাশে থাকা ভয়ানক পিশাচের মতো দেখতে অবয়ব দাঁড়িয়ে আছে, তাদের হাতে বর্শা। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে বলল, এই দরজা দিয়ে কে এসেছে? অপরজন বলল, এগুলো গোপন দরজা, রাজপ্রাসাদের সদস্য ছাড়া এগুলো সম্পর্কে কেউ জানে না। নিশ্চয়ই কোনো রাজসদস্য এসেছে গোপন খবর নিয়ে। এই ভেবে ধীরে ধীরে তারা দরজা খুলে দিতে লাগলো। অনেকদিন বন্ধ থাকায় দরজার ক্যাক্যা শক্করে শব্দ হচ্ছে। পুরো দরজা খুলতেই তারা দেখতে পেল এক নারী মূর্তি নিচের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। একজন জিজ্ঞাসা করলো, কে তুমি? উর্বা ধীরে ধীরে মাথা উঠে একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, মৃত্যুদূত। তারা দুজন ভয় পেয়ে হা করে উঠে বলল একসাথে, উর্বা। স্ত্রী বলে তারা বর্ষা উঁচু করতে যাবে, উর্বা চোখের পলকে তাদের বর্ষা তাদের গলায় বিঁধে দিয়ে আস্তে করে ধরে বিনা শব্দে নিচে শুইয়ে দিল আর বিড়বিড় করে বলল, তুই এগুলো কিভাবে করে ফেললিস উর্বা? আবার চারিদিকে একবার চোখ বুলে নিল, তারপর আবার 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো। কারাগারের প্রতিটা দেয়াল পাথরের। যেসব কয়েদিদের নির্যাতন করা হচ্ছে তাদের আত্মচিৎকার ভেসে আসছে। যেহেতু এই কারাগার মাটির নিচে, তাই বাইরে থেকে কেউ তাদের চিৎকার শুনতে পায় না। যেতে যেতে হঠাৎ উর্বা থেমে গেল এবং এক পাশে লুকিয়ে পড়ল। দেখা গেল একদল প্রহরী মশাল হাতে রাজা সার্বিয়ার কীর্তন গাইতে গাইতে হেঁটে যাচ্ছে। তারা চলে গেলে উর্বা আবার এগিয়ে যেতে লাগলো। আরো কয়েকবার লুকিয়ে বাঁচতে হলো টহল দেয়া সৈন্যদের থেকে। এভাবে এক পর্যায়ে চলে আসলো সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে সব ভয়ানক কয়েদিদের রাখা হয়ে থাকে। প্রত্যেকটা দরজার সামনে একজন করে রাক্ষস দাঁড়িয়ে আছে।
উর্বা দেয়ালের পাশ থেকে উকি মেরে তাকিয়ে বিড়বিড় করে বলল, মেয়েটাকে কোন কামরায় রাখা হয়েছে সেটা তো জানি না, তাহলে কি করবে এখন? হঠাৎ উর্বার হাতের সাথে লেগে দেয়ালে জ্বলতে থাকা মশালটা হালকা নড়ে উঠল। শব্দ পেয়ে প্রতিটা দরজায় দাঁড়িয়ে থাকা রাক্ষস সেদিকে তাকালো। এক রাক্ষস তার ভারী ভারী পা ফেলে শব্দের উৎস খুঁজতে এগিয়ে গেল। সেখানে গিয়ে সে কাউকেই পেল না, কিন্তু খেয়াল করলো মশালটা আগের জায়গায় নেই, হালকা বাঁকা হয়ে আছে। সেটা তেমন পাত্তা না দিয়ে মশালটা সোজা করে অন্য রাক্ষসদের দিকে তাকিয়ে হাতের ইশারায় বোঝালো সেখানে কেউ নেই। অন্য রাক্ষস ওদিক থেকে ধ্যান সরিয়ে আবার আগের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ওই রাক্ষস ফিরে আসতেই যাবে তখনই পেছন থেকে অদৃশ্য এক টানে এসে গায়েব হয়ে গেল হালকা মৃদু চিৎকার করে। এটা শুনে এবার অন্য রাক্ষসরাও সতর্ক হয়ে গেল। আরেকজন এগিয়ে গেল। কিছু বুঝোটার আগেই একটা বর্ষা উড়ে এসে তার পেট ভেদ করে পেট দিয়ে বের হয়ে গেল। সে নিচে পড়ে গেল। এবার বেঁচে আছে আরো 4 জন। তারা একসাথে হয়ে ধীরে ধীরে এগিয়ে আসলো। ততক্ষণে মশালটা নিভে গিয়েছে। দূরের মশালের আবছা আলোতে তেমন কাউকেই দেখতে পাচ্ছে না তারা। হঠাৎ তাদের সামনে দিয়ে ছু মেরে চলে গেল একটা ছায়ামূর্তি। তারা থতমত খেয়ে গেল। তারা বর্ষা উঁচু করে আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ পেছনের দুজন দুই দিকে ধাপ করে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে রইল। বাকি দুজন এটা দেখে ভারত চোখে এদিক সেদিক তাকাচ্ছে আর হাওয়ার বর্ষা চালাচ্ছে গড়গড় শব্দ করে। এর মাঝে আরেকজনকে এক অদৃশ্য শক্তি টান দিয়ে পেছনের দেয়ালে নিয়ে বাড়ি দিয়ে ফেলে দিল। বাকি একজন পেছনে তাকিয়ে রাগান্বিত চোখে তাকে খুঁজছে। যেগুলো করছে, হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখলো পেছন থেকে। সে চমকে গিয়ে তাকাতে উর্বাকে দেখতে পেল। উর্বা সুন্দর করে একটা হাসি দিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই শেষে রাক্ষসটা মাথাবিহীন অবস্থায় পড়ে আছে নিচে। উর্বা প্রতিটি লোহার দরজার সামনে গিয়ে টোকা দিয়ে ডাকছে, মানুষ নাকি জিন? ভেতর থেকে আওয়াজ আসছে জিন। এভাবে প্রায় সব দরজার ওপাশ থেকে ভেসে আসছে জিন শব্দটা। উর্বা হতাশ হয়ে পড়ছে। তাহলে কি সে ভুল জায়গায় এসে পড়লো? মেয়েটা এখানে নেই। সবশেষে একটা দরজা বাকি। উর্বা পুরোপুরি আশা ছেড়ে দিয়েই শেষের দরজায় টোকাতে জিজ্ঞাসা করলো, মানুষ নাকি জিন? এবার একটা মেয়ের কণ্ঠে ভেসে আসলো, মানুষ। উর্বা খুশি হয়ে গেল। ভেতর থেকে আবার আওয়াজ এলো, তুমি কে? উর্বা বলল, আমাকে তুমি চিনবে না। তোমার নাম কি? মেয়েটা বলল, আমার নাম রূপ। 15 বছর আগে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। জানি না কেন। উর্বা বলল, আচ্ছা রূপ, তুমি কি জানো রাজকুমার হানজালা তোমাকে কেন নিজের বশে নিয়েছিল? তার উদ্দেশ্য কি ছিল? রূপ চুপ করে রইল। উর্বা আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। আমি একমাত্র যে তোমাকে এখান থেকে মুক্ত করতে পারে। এরপর রূপ বলল, তাহলে দরজা খুলে দাও, আমাকে মুক্ত করো। উর্বা বলল, এখন সম্ভব না রূপ। এই দরজাগুলো এমন এক তালা দিয়ে আটকে রাখা, যা স্পর্শ করা মাত্রই পুরো রাজপ্রাসাদে সাইরেন বেজে উঠবে। তখন আমিও ধরা পড়ে যাব। রূপ বলল, তাহলে তুমি এই পর্যন্ত কিভাবে আসলে রাক্ষসদের চোখ ফাঁকি দিয়ে? উর্বা বলল, এটা সহজ ছিল না। আর কে বলেছে আমি তাদের চোখ ফাঁকি দিয়ে এসেছি? আমি তো তাদের মেরে ফেলেছি। রূপ একটা অদ্ভুত হাসিতে বলল, তাহলে অবশ্যই তোমাকে বিশ্বাস করা যায়। আমার স্বপ্নে প্রতিদিন একটা পুতুল দেখি আমি। সে আমাকে গলা চেপে ধরে মেরে ফেলতে চায়। আমি জানি এখন কি করতে হবে আমার, কিন্তু কিভাবে করতে হবে সেটা আমার জানা ছিল না। উর্বা বলল, তার মানে কেউ তোমাকে কালো জাদু করেছিল একটা পুতুলের দ্বারা? আর যে জিনকে দিয়ে এটা করা হয়েছিল সেটা ছিল রাজকুমার হানজালা? রূপ বলল, এমনটাই হয়েছিল। আমজাদ মুন্সি নামের এক লোক আর তার বন্ধু জিন জুলফিকার মিলে হানজালাকে আমার থেকে ছাড়ানোর সময় দুর্ভাগ্যবশত হানজালার মৃত্যু হয় সেখানে। কিন্তু মৃত্যুর আগে হানজালা আমাকে একটা কথা জানিয়ে গিয়েছিল। উর্বা কৌতূহল নিয়ে বলল, সেটা কি? রূপ বলল, আমাকে কালো জাদু করেছিল আমার সবচেয়ে ভালো বন্ধু তামিমা। আর যে পুতুলটা দিয়ে করেছিল সেটা পুঁতে রেখেছে আমাদের গ্রামের একমাত্র শ্মশানে। এই পুতুলটা উদ্ধার করতে হবে। উর্বা বলল, সেটা উদ্ধার করলে কি হবে? রূপ উর্বার দিকে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আমাকে এখানে কেন বন্দি রাখা হয়েছে বলতে পারো? উর্বা বলল, আমার জানা মতে রাজা সার্বিয়া তোমাকে ব্যবহার করে যে কোনো উপায়ে রাজকুমার হানজালাকে আবার জীবিত করবে। কিন্তু এটার জন্য নিশ্চয়ই আরো কিছু চাই, যার জন্য রাজা এখন হানজালাকে জীবিত করতে পারছে না। রূপ এবার একদম দরজার কাছে এসে বলল, আরো 2টা জিনিস চাই। একটা হলো সে পুতুল, আর একটা হলো রাজকুমার হানজালার মৃতদেহ। ইতিমধ্যে রাজা সার্বিয়া তার সহযোগীদের পাঠিয়েছে পৃথিবীতে তার খোঁজ নেওয়ার জন্য। উর্বা আরো কিছু বলতে যাবে তখনই রাজপ্রাসাদের সাইরেন বেজে উঠল। উর্বা তাড়াতাড়ি বলল, আমাকে এখন যেতে হবে রূপ। রূপ বলল, আবার কবে আসবে? উর্বা বলল, জানি না, তবে এটা নিশ্চিত থাকো পরের বার এলে তোমাকে মুক্ত করার জন্য আসবো। এই বলে উর্বা চোখের পলকে সেখান থেকে
চলে গেল বাতাসের সাথে উধাও হয়ে। রূপ অদ্ভুত একটা হাসিতে বলল, অবশ্যই, আমি অপেক্ষা করছি তোমার জন্য। দৃশ্য পরিবর্তন। দেখা গেল ইফাত, তোফা আর সারা মিলে ফুল বাগানের সকল ফুলের টব এক পাশে নিয়ে জমা করেছে। হতে পারে এখানেই রাজকুমার হানজালার মৃতদেহ পাওয়া যেতে পারে। এরপর তিনজন কোদাল কাঁধে নিয়ে দাঁড়ালো। তোফা বলল, আমরা তিনজন তিন জায়গা ঘুরব, দেখা যাক আমজাদ চাচাকে কোথায় কবর দিয়েছে। ইফাত কোদাল ঘোরাতে ঘোরাতে বলল, মা কসম, একটা গন্ডা গন্ডা ভাব আইতাছে ভেতরে। মনটা চাইতেছে দেশের হকগুল দুর্নীতিবাজগুলারে ধইরা টুস করে কাটটা দেই। তারা ভুরুকুচকে বলল, কি? ইফাত বলল, নাক কান। তোফা বলল, আমি তো ভেবেছিলাম। ইফাত তোফাকে থামিতে বলল, থাও, হইতে হইব না, আমি জানি তোর চিন্তা ভাবনার এনআইডি কার্ড হয়ে গেছে। সারা বলল, মানে 18+? তোফা আস্তে আস্তে বলল, চুপ থাক, এখন এসব কথা না বলে চল কাজে লেগে পড়ি। তিনজন একসাথে কোদাল নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়ালো। ইফাত বলল, একবার যদি আমি দেশের ক্ষমতা হাতে পাই তাহলে দেশের ভাগ্যই বদলায় দিব, দেখিস। তোফা বলল, চাডাম না ছাইরা আগে যেটা পরে আসিস সেটা বদলায় আয়। সকাল থেকে আমার ছায়া পরে আসিস লুঙ্গি মনে করে। ইফাত নিচে তাকিয়ে দেখলো সত্যি সত্যি এটা তোফার ছাইয়া। জিব্বায় কামড় দিয়ে বলল, আয় হাই, এটা কি করছি? এই বলে এক দৌড়ে ঘরে গেল ইফাত। দৌড়ের বাতাসে ছায়া উঠছিল। এই অবস্থা দেখে সারার তোফা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সারা বলল, আমি তো এটা খেয়াল করিনি এতক্ষণ, তুমি শুধু তার নাম হাদারাম রাখো নাই। তোফা বলল, এটা তো কিছুই না, একদিন তো পাঞ্জাবি মনে করে আমার 3 পিস পড়েছে, শুক্রবারে নামাজে চলেও গিয়েছিল, ভাগ্য ভালো মায়েটা খেয়াল করেছিল। এই নিয়ে সারার তোফার হাসাহাসি করছিল। ইফাত ছাইয়া চেঞ্জ করে এসে একটা পায়জামার মতো প্যান্ট পরে এসেছে। এক পায়ে হাঁটুর উপর গুজে আর এক পায়ে টাকনো নিচে, পায়জামার ফিতা বাইরে ঝুলছিল। এটা দেখে সারা হাসতে হাসতে বলল, ভাইয়া, অন্তত পায়জামার ফিতাটা তো ভেতরে নেন, আমার আবার ফিতা দেখলে টান দিতে ইচ্ছা করে। ইফাত বলল, না রে, ফিতা ভেতরে নিলে সমস্যা আছে, ও যদি আত্মহত্যা কইরা গলায় ফাঁস দেয়। সারা বলল, ছি, কি ছটকায় না আপনার মুখে। তোফা রেগে গিয়ে বলল, দিন দিন কি তোর মাথাটা যাচ্ছে নাকি ইফাত? আর কোনো কথা হবে না, কাজে মন্দে সবাই। ইফাত বিড়বিড় করে বলল, কথা কইলাম মুখ দিয়ে, এনে মাথার কি দোষ বুঝলাম না। ও আচ্ছা, মুখ তো মাথার মধ্যেই পড়ে, কিন্তু মাথা তো মুখের মধ্যে পড়ে না, কি মুসিবতে পড়লাম। কিছুক্ষণ পর দেখা গেল তিনজনে কয়েকটা জায়গা ঘুরে ফেলেছে। এখানে সেখানে গর্ত খোঁড়া, কিন্তু কেউ কাঙ্ক্ষিত জিনিসটি পায়নি। তোফা এবং সারা ক্লান্ত হয়ে একপাশের ছাউনিতে গিয়ে বসে দম নিতে লাগলো। কিন্তু ইফাত তার কাজ করেই যাচ্ছে, তার মাঝে কোনো ক্লান্তি নেই। এক ফোঁটা ঘামও বের হয়নি ইফাদের শরীর থেকে। একের পর এক গর্ত খুঁড়েই যাচ্ছে নিরলস ভাবে। সারা ফিসফিস করে বলল, আচ্ছা তোফা, সে কি ক্লান্ত হচ্ছে না? দেখো তার চেহারায় ক্লান্তির বিন্দুমাত্র ছাপ নেই। আমার মাঝে নথি থাকা সত্ত্বেও আমি ক্লান্ত হয়ে গেলাম, আর সে একজন সাধারণ মানুষ হয়ে এটা কিভাবে করছে? তোফা সারাকে কিছু না বলে ইফাতকে ডাক দিল, কিরে, ডিসেম্বর শেষ হচ্ছে দেখে কাজের গতি বাড়াই দিছিস নাকি বেতন বাড়ানোর জন্য? ইফাত কোনো কথা বলল না, সে তার মতো মাটি খুঁড়ে যাচ্ছে। তোফা খেয়াল করল ইফাত স্বাভাবিকের চেয়ে দ্রুত কাজ করছে। তোফা উঠে গিয়ে আস্তে আস্তে ইফাদের সামনে দাঁড়ালো। তাতে দেখাও গেল ইফাদের কোনো ভ্রুক্ষেপ নেই। স্যার একদম কাছে গিয়ে ডাক দিল, ইফাত। এবার কোনো রেসপন্স না পেয়ে তোফা ইফাদের কাঁধে হাত রাখলো। সাথে সাথে ইফাত চমকে গেল এবং থতমত খেয়ে হাত থেকে কোদালটা নিচে পড়ল ইফাদের পায়ের পর। ইফাত এক পা উঁচু করে খোঁড়াতে খোঁড়াতে আর্তনাদ করতে লাগলো, আমার পা গেল রে, ও মা, ও বাবা, শেষ আমি। তোফা তাড়াতাড়ি করে ইফাদেরকে ধরে নিয়ে ছাউনির তলায় বসালার বলল, এই সামান্য ব্যথায় কি এভাবে চিল্লায়, তা আবার বেড়া মানুষ হয়ে? ইফাত পা চেপে ধরে বলতে লাগলো, হুন, একবার একটা প্লেন গেল রকেটের বাড়িতে। প্লেন রকেটের জিগাইলো, তুই আকাশে উড়োস, আমি আকাশে উড়ি, তাহলে তুই আমার চাইতে জোরে চলস কেমনে? সারা কৌতূহল নিয়ে বললো, তারপর রকেট কি বললো ভাইয়া? ইফাত বলল, রকেট কইলো, তোর পুটকিতে তো আগুন জ্বলে না, তুই বুঝবি কি আমি জোরে চলি কেমনে? তোফা ভ্রুকুচকে বলল, তুই কি আমার কিছু কইলি? ইফাত বলল, তোরেই কইছি, তোর পায়ে তো কোদাল পরে নাই, তুই বুঝবি কেমনে এটা সামান্য ব্যথা নাকি অসামান্য? সারা মুখ চেপে হাসতে লাগলো। তোফা ইফাদের পায়ে আরো 2টা জাতা দিয়ে বলল, দেখ, তোর জন্য এই পিচ্ছিগুলো হাসে আমার উপর। ইফাত চিৎকার করে বলল, ও ব্যথা পাইতেছি তো বাল, পাছার আমার, মাফ করে দিছি। তোফা এবার শান্ত হয়ে বলল, তুই কাজের মাঝে কি এতটাই ডুবে গিয়েছিলি আমার ডাক শুনতে পাসনি? আর তুই কি একটু ক্লান্ত হস নাই নাকি কাজ করে? ইফাত একটু অপ্রস্তুত হয়ে গেল, চোখ দুটো 360 ডিগ্রি ঘুরিয়ে আমতামতো করে বলল, কেটা কইছে আমি ক্লান্ত হই নাই, আমি খুব ক্লান্ত, দেখ। এই বলে ইফাত জোরে জোরে হাঁপাতে লাগলো। তবে বোঝা যাচ্ছিল ইফাত এটা ইচ্ছা করে করছে। তোফা চোখ বড় বড় করে ইফাদের দিকে তাকিয়ে আছে। ইফাত বুঝলো তার অভিনয় ধরা পড়ে গিয়েছে। তাই কথা ঘুরিয়ে বলল, আমি ঘরে যাইতেছি, পায়ে মলম লাগাইতে হইব, ব্যাপক যন্ত্রণা হইতেছে। এই বলে ইফাত উঠে খোঁড়াতে খোঁড়াতে চলে যাচ্ছিল। পেছন থেকে তোফা ডাক দিয়ে বলল, কি লুকাচ্ছিস তুই?
ইফাত থমকে গিয়ে তোফার দিকে না তাকিয়ে বলল, কিছু না। এটা বলে আবার খোঁড়াতে খোঁড়াতে হাঁটা দিল। একটু সামনে গিয়ে আবার থেমে গিয়ে এবার তোফার দিকে ঘুরে তাকিয়ে বলল, অনেক কিছু। দৃশ্য পরিবর্তন। খালেদ এবং তামিমা পুতুল নিয়ে ফিরে আসছিল শ্মশান থেকে। ঠিক তখনই তারা একটা হুইসেলের শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল। তামিমা বুঝে গেল এটা আল হিলান জিন গোষ্ঠীর সংকেত হুইসেল। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, তোমরা ততক্ষণ এখান থেকে যেতে পারবে না যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর পাই। দুজনে চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো একজন কালো জুব্বা পরা এক লোক দাঁড়িয়ে আছে। তার মুখটা চাদরের মতো একটা আবরণ দিয়ে ঢাকা। খালেদ বলল, কে আপনি? সে বলল, আমি কে সেটা বড় বিষয় না, আমি কি চাই সেটাই বড় বিষয়। খালেদ জিজ্ঞাসা করলো, কি চান আপনি? সে হাত বাড়িয়ে দিয়ে বলল, তার হাতের পুতুলটা। তাইমা শক্ত করে পুতুলটা ধরে বলল, না, এটা কখনো আমি আপনাকে দিতে পারবো না। এটা এখন আমাদের বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। সে একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, এটা আমাকে না দিলে তোমরা বেঁচে থাকবে এই নিশ্চয়তা কে দিল তোমাদের? খালেদ ভয় ভয় বলল, আপনি আমাদেরকে মেরে ফেলবেন? সে বলল, ইচ্ছে তো নেই, তবে ওই জিনিসটা না দিলে আমি দ্বিতীয়বার ভাববো না। খালেদ বলল, তাইমা পুতুলটা দিয়ে দাও। তাইমা বলল, কি বলছো খালেদ? এটা তাকে দিলে আমরা বাঁচবো না। রূপ আবার ফিরে আসার আগেই এটা কবিরাজের কাছে গিয়ে নতুন করে শক্তিশালী জাদু করতে হবে। খালেদ রেগে গিয়ে বলল, তোমার আব্বা দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে দেখতে পাচ্ছ না? কিভাবে যাবে তুমি এখান থেকে? তামিমা বলল, পালাতে হবে খালেদ। এই বলে তামিমা পুতুলটা বুকে ধরে এক দৌড় দিল সেখান থেকে। প্রাণপণে দৌড়াচ্ছে তামিমা, কোন দিকে তাকাচ্ছে না। তামিমা মনে করছে খালেদও হয়তো তার পিছু পিছু আসছে দৌড়ে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে একটা জায়গায় এসে থামলো তামিমা। হাঁটুতে ভর দিয়ে দম নিতে লাগলো। কোথায় এসেছে এখনো দেখেনি সে। হঠাৎ একটা কণ্ঠ, ভালো পালিয়েছ, এবার জিনিসটা আমাকে দাও। তামিমা চমকে গিয়ে মাথা তুলে তাকিয়ে দেখলো সেই জুব্বা পরা লোকটা সামনে দাঁড়িয়ে আছে। পাশেই খালিদ দাঁড়িয়ে আছে বিরক্তি চোখ নিয়ে। তামিমা অবাক হয়ে আশেপাশে তাকিয়ে দেখলো এখানে এসে দাঁড়িয়ে আছে যেখানে আগে ছিল, মানে সেই শ্মশানে এখনো। তাহলে এতক্ষণ দৌড়ে কোথায় গেল তামিমা? খালিদ বলল, হয়েছে তোমার, এবার তাকে পুতুলটা দিয়ে দাও, আমরা অন্য কোনো রাস্তা খুঁজে বের করব। তামিমা আর কোনো উপায় না পেয়ে কাঁপা কাঁপা হাতে পুতুলটা তার হাতে দিল। সে পুতুলটা হাতে নিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, এখন চলে যাও এখান থেকে, খবরদার ভুলেও পেছনে ফিরে তাকাবে না। খালেদ তামিমার হাত ধরে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো। তামিমা শুনতে পাচ্ছে পেছন থেকে তার নাম ধরে কেউ ডাকছে বারবার, তামিমা দাঁড়াও, পুতুলটা নিয়ে যাও তামিমা, এটা এখানে রেখে যেও না। তামিমা না চাইতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে ফেললো এবং যা দেখলো তাতে তামিমার পুরো শরীর অবশ হয়ে গেল। থমকে দাঁড়িয়ে পড়ল। তামিমা দেখল শত শত মানুষ দাঁড়িয়ে আছে পেছনে, যাদের পুরো শরীর পোড়া, শরীর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কি ভয়ানক মুখ তাদের। তামিমা সহ্য করতে না পেরে এক চিৎকার করে সেখানে জ্ঞান হারিয়ে ফেলল। কিন্তু খালেদ এসবের কিছুই দেখল না। খালেদ বুঝতে পারল না তামিমা কি দেখে ভয় পেল, তবে বুঝতে পারছিল এই জায়গাটা অতি দ্রুত ত্যাগ করতে হবে। এদিকে দেখা গেল পুতুলটা নিয়ে সেই অবয়বটা এখনো দাঁড়িয়ে আছে সেখানে। এবার সে নিজের মুখ উন্মুক্ত করলো চাদর সরিয়ে। আমরা দেখতে পাই এটা সৈয়দ আলী। সৈয়দ আলী দাঁড়িয়ে আছে পুতুল নিয়ে, অদ্ভুত এক চাহনিতে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছে পুতুলটাকে। তারপর বিড়বিড় করে বলল, ভাবনার চেয়ে তাড়াতাড়ি হয়ে গেল কাজটা, মনে করেছিলাম বেশ বেগ পোহাতে হবে। দৃশ্য চলে গেল একটু আগে। উর্বারূপের সাথে কথা বলার পর কারাগার থেকে বের হয়ে গেল সবার নজর এড়িয়ে। দেখা গেল বাইরে এই পাহাড়ের পাদদেশে একটা পাথরের পেছনে লুকিয়ে অপেক্ষা করছিল সৈয়দ আলী। উর্বাকে আসতে দেখে তাড়াতাড়ি এগিয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, ভাবি কাজ হয়েছে, পেয়েছে মেয়েটাকে? উর্বা বলল, সৈয়দ আলী তুমি এখনই পৃথিবীতে যাবে। আমি মেয়েটার কাছ থেকে জানতে পেরেছি ওদের বাড়ির কাছে শ্মশানে একটা পুতুল পুঁতে রাখা আছে, যেটার খোঁজ রাজা সার্বিয়াও করছে। রাজা সার্বিয়া সেটা পাওয়া উচিত হবে না, তুমি যাও এবং সেটা খুঁজে বের করো। সৈয়দ আলী বলল, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। দৃশ্য বর্তমানে ফিরে এলো। সৈয়দ আলী রহস্যময় হাসি দিয়ে বলল, আজ আমার ভাইয়ের কথাটা খুব মনে পড়ছে। জরুরি নয় খেয়াল রেখো বলা মানুষটা তোমার সালামতি চাই, তাই আমি বলতেই পারি নিজের খেয়াল রেখো বা ভাবি। সৈয়দ আলীর হাসির সাথে দৃশ্য পরিবর্তন হয়। ইফাত, তোফা এবং সারা পুরো ফুলবাগানে তন্ন তন্ন করে খুঁজেও সেখানে কিছু পেল না। তোফা ক্লান্ত হয়ে বসে বলল, আমজা চাচা কোথায় কবর দিয়েছে তাকে? আমাদের আগে যদি রাজা সার্বিয়ার সহচররা পেয়ে যায় তাকে, তাহলে কি হবে?
ইফাত বলল, কারে কে পাইব তো জানি না, তাই আমাগো যে পাইয়া গেছে তা কইতে পারি। তোফা অবাক হয়ে বলল, মানে? ইফাত বলল, গেটের বাইরে চায়া দেখ একটু, তাহলেই বুঝবি। তোফার সাথে সাথে বাইরে তাকায়া দেখলো কাইয়ুম দাঁড়িয়ে আছে চোখ লাল করে। তবে এবার সে একা নয়, তার সাথে আরো দুজন। সারার মাঝে থাকা নথি বলল, নে, এটারে কম ছিল এতক্ষণ। তোফা বলল, ওয়াং এর সাথে ওরা কারা নথি? সারার মাঝে থাকা নথি বলল, রাজা সার্বিয়া নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন আমি তার হয়ে কাজ করছি না, তাই সে হয়তো ওয়াংকে শক্তিশালী করার জন্য আরো দুজনকে পাঠিয়েছে। তোফা বলল, কাইয়ুমের মাঝে থাকা ওয়াংই তো আমাদের নাস্তানাবুদ করে ফেলে, আবার আরো দুজন, তাহলে ওদের থামাবো কিভাবে? সারা বললে, এবার তো আমিও জানি না বাকি দুজনের দুর্বলতা কি। তোফা এবার আশেপাশে তাকিয়ে নিল, তারপর বলল, বাসায় মা আছে, আশেপাশে প্রতিবেশী আছে অনেক, আমরা যদি এখানে ওদের সাথে লড়াই করি তাহলে সবার জীবনই হুমকির মুখে পড়বে। সারা বলল, তাহলে আমরা কি করব? তোফা বলল, ওদেরকে দূরে নিয়ে যেতে হবে এখান থেকে, একটা ফাঁকা জায়গায়, তার জন্য একটা টোপ ফেলতে হবে। এই বলে তোফা এবং সারা ইফাদের দিকে তাকালো আর চোখে। ইফাত কোদাল ফেলে নাক ছিটকে বলল, এইবার আমি বমিটমি করতে পারব না ভাই, এমনিতেই পেট পুরা খালি, অত করলে পানিও বাইরে হইব না। ততক্ষণে কাইয়ুম এবং আরো দুজন ধীরে ধীরে এগিয়ে আসা শুরু করেছে। তোফা তাড়াতাড়ি করে একটা ছোট ফুলের টব চারা সহ ওড়না দিয়ে পেঁচিয়ে ইফাদের হাতে ধরিতে বলল, তোর কোনো বমি করতে হবে না হাতারাম, এটা নিয়ে বাড়ির পেছনের দিকে দৌড় দে, পশ্চিম প্রান্তে যে লেক আছে ওখানে গিয়ে থামবি, তার আগে পেছনে তাকাবি না। ইফাত মাথা চুলকে বলল, এই ওড়নায় পেঁচানো ফুলের টব নিয়ে দৌড় দিলে কি হইব? তোর কাতার আগে মাথা হতো কিছুই বুঝতেছি না। সারার সাথে সাথে বলল, আমি বুঝলাম না কি করতে চাচ্ছ তুমি। তোফা একটা ধমক দিয়ে বলল, যা বলেছি কর, এত বুঝে লাগবে না। কাইয়ুম গ্যাং ততক্ষণে প্রায় কাছাকাছি চলে এসেছে। ইফাত কিছু না বুঝলেও তোফার কথা অনুযায়ী দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হলো। তোফা একটা অদ্ভুত হাসিতে বলল, লেটস ওন দ্য রেস বাড়ি। ইফাত একটা রহস্যময় হাসি দিয়ে স্লো মোশনে নিচের দুপা পিছিয়ে দিয়ে চোখের পলকে বাতাসের মতো ছু মেরে চলে গেল। তোফা কাইয়ুমকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বলল, ইফাত ভাগ তাড়াতাড়ি, ওরা যেন তোর হাত থেকে রাজকুমার আঞ্জেলার মৃতদেহ না নিতে পারে, ভাগ ইফাত। এটা শুনে কাইয়ুম রাগান্বিত কণ্ঠে বলল, ভেগে কোথায় যাবে? রাজকুমার হানজালার মৃতদেহ আমরা নিবই ওর কাছ থেকে। এই বলে কাইয়ুম এবং তার গ্যাং ইফাদের পিছু নিল। সারা অবাক হয়ে বলল, তাহলে এই ছিল তাদেরকে লোকালয় থেকে দূরে নিয়ে যাওয়ার প্ল্যান? মানতে হবে তোফা। তোফা বলল, এখন এটা শেষ হয়নি, আমাদের এখন তাড়াতাড়ি ওই লেকের কাছে যেতে হবে। ইফাদ ওখানে একা। সারা বলল, কিন্তু তোমার হাদারাম এমন বিদ্যুৎ বেগে ছুটলো কিভাবে? সে আসলে কি বলতো? তোফা সারার দিকে তাকিয়ে চুপ করে রইল আর ভাবতে লাগলো একটু আগের কথা, যখন ইফাদকে জিজ্ঞাসা করেছিল, তোফা কি লুকাচ্ছিস তুই? ইফাদ উত্তরে বলেছিল, কিছু না, আবার অনেক কিছু। তোফা টান দিয়ে ইফাদকে এক সাইডে নিয়ে হাত চেপে ধরে বলল, আজকে তোর বলতে হবে, তুই হঠাৎ করে শুদ্ধভাবে কথা বলিস কিভাবে? রাতে তুই তোর বাবার ছবির সামনে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করিস, কাজ করলে ক্লান্ত হস না, এসব কি ইফাদ? আমাকে বল সবকিছু। ইফাদের চোখ দুটো হঠাৎ লাল টকটকে রক্ত বর্ণ ধারণ করলো। মুখে এক অদ্ভুত হাসি দিয়ে শুদ্ধভাবে বলল, তোরও তো একটা সিক্রেট আছে তোফা। কই, আমাকে তো সেটা কখনো জানতে দিসনি। কিন্তু আমি জানি তুই কোনো মানুষ না, তবুও তোকে কখনো জানতে দেইনি আমি এটা জানি। কেন বলতো? তোফা অবাক হয়ে বলল, কেন? ইফাত বলল, কারণ যার গোপনীয়তা তার মুখ থেকে শোনা ভালো। আমি জানতাম তুই একদিন না একদিন আমাকে নিজে মুখে বলবি এটা, কিন্তু আজ তোর জোরাজুরির কারণে আমাকে এটা প্রকাশ করতেই হলো। ভালো হলো না কাজটা। তোফা বলল, তুই এটা কিভাবে জানলি? ইফাত বলল, আমি আরো অনেক কিছুই জানি তোফা, কিন্তু সবকিছু না জানার ভান ধরে থাকি। কোন এক মহাপুরুষ বলেছিল, বাহাদুরি এটা না যে তুমি অনেক কিছু জানো, বাহাদুরি এটা যে তুমি কতটা গোপন রাখতে পারো। নিজের সবকিছু নিজেকেই জানাতে হয় না, তাহলে নিজেই নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো। তোফা বলল, আমি না তোকে এখন চিনতে পারছি না। যে ইফাতকে সবসময় বোকা বোকা কথা বলতে শুনেছি, যে এখন জ্ঞানের সাগরে কথা বলছে, এবার বল তোর গোপনীয়তা কি? ইফাত একটু হেসে বলল, সময় হলে প্রকাশিত হবে সবকিছু, তবে এখন এটুকু জেনে রাখো, আমার মাঝে একজন লুকিয়ে রাখা হয়েছে। তোফা বলল, কে সে? ইফাত ভারী করায় বলল, রহস্য। দৃশ্য বর্তমানে। ইফাত এক ওড়নায় পেঁচানো ফুলের টপটা নিয়ে এক ছুটে এসে লেকের কাছে থামলো। আর পথ নেই সামনে যাওয়ার, শুধু পানি দেখা যাচ্ছে থই থই। কিছুক্ষণের মাঝে কাইয়ুম গ্যাংও সেখানে চলে আসলো
তার ইফাদের পেছনে এসে থামলো। ইফাত ধীরে ধীরে ঘুরে তাকালো তাদের দিকে। কাইম বলল, সময় এসেছে আমার উপর বমি করার প্রতিশোধ নেয়ার। তুই আমাকে নোংরা করে দিয়েছিলি, এবার আমার সাথে থাকা দুজন তোর মুখ দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হবে। ইফাত একবার নিজের পেছনে তাকে বলল, তোর কথা হইন না, আমার লুজ মোশন হয়ে যাইতেছে, তাই সাবধান থাকিস, এইবার আর বমি করুম না। কাইম রেগে বলল, মানে তুই? ইফাত বলল, হ, তুই যেটা ভাবছস ওইটাই। এখন চল একটা চুক্তি করা যাক। কাইম বলল, কি চুক্তি? ইফাত বলল, যার লাগে আমার পিছু নিয়ে আসিস, এই যে অন্যায় পাসাইন না, এটা আমি তোরে দিয়া দিব, বিনিময়ে তুই আমারে যাইতে দিবে, এবার হন। কাইম হাসতে হাসতে বলল, আমি এখন তোকে মেরে এটা তোর কাছে নিয়ে নেব, কোনো চুক্তি হবে না বন্ধু। ইফাত লেকের দিকে দেখিয়ে বলল, কি লেকটা দেখছস? এখানে ডেইলি অনেক মানুষের গোসল করে। গোসল করার সময় হিসু করে, আবার তাগো গবাদি পশুরে গোসল করায়। গবাদি পশু পাখিগণ খালি হিসু না, বড়টাও করে। এখন যদি আমি আমার হাতের এইটা এই লেকে ফেলাইয়া দিই ঠাস কইরা, তাহলে তোর কি ইচ্ছা হইব এই নোংরা পানিতে নাইমে এটা তুইলে আনার? কাইম এবার চিন্তায় পড়ে গেল। ইফাত বলল, তাহলে ফালাইয়া দিলাম। এই বলে হাত ছিটকা মারলো লেকের দিকে। কাইম চিৎকার করে বলল, এই থাম থাম, আরে ভাই এত তাড়াহুড়া কেন, ভাবতে দে একটু। ইফাত বলল, হ হ ভাবতে থাক, যতক্ষণ ইচ্ছা ভাবতে থাক, কিন্তু আমি 3 পর্যন্ত গুনুম, এর মধ্যে বল কি করবি। ইফাত বলল, 1। কাইম মাথা চুলকাচ্ছে আর ভাবছে, সাথে থাকা দুজনকে জিজ্ঞাসা করছে, এই বলদের সাথে চুক্তি করা ঠিক হইব? তারা কিছুই বলল না। কাইম রেখে আবার ভাবতে ভাবতে ইফাতের দিকে তাকালো। ইফাত এবার বলল, 3। কাইম অবাক হয়ে বলল, চিটিং, তুই 2 বলিসনি ভাই। ইফাত বলল, আমি বলেছি, তুই হনস নাই, এখন ফালাইয়া দেবো, আমরা কেউ ঠকাইতে পারবো না। কাইম চিৎকার করে বলল, ঠিক আছে, চুক্তি ডান, তুই আমাকে ওটা দে, আমি তোকে যেতে দিব, শুধু আজকের জন্য, পরবর্তীতে তোকে পেলে মেরে ফেলবো। ইফাত রাজি হলে একগাল এসে কাইম তার সাথে একজনকে ইফাদের হাত থেকে সেটা নিয়ে আসতে বলল। কাইম এখনো ভাবছে ওটা হানজালার মৃতদেহ। ইফাত কাইমের সহযোগীর হাতে সেটা দিয়ে বলল, তাহলে আমি যাই বন্ধু। এই বলে আস্তে আস্তে চলে যেতে লাগলো আর বিড়বিড় করে বলল, হালার পুত, আমারে কই বলো, হানজালার মৃতদেহ মনে কইরা ফুলের টব ধরায় দিছিস, বুঝতে পারে নাই। তখনই পেছন থেকে কাইমের কর্কশ গলা ভেসে এলো, ইফাত। ইফাত পেছনে না তাকিয়ে বিড়বিড় করে বলল, মনে হয় বুঝা গেছে, এখন কি হইব? তফা আহে না কেন হলো? আবার কাইমের গলা, আমাকে বোকা বানানোর স্বাদ মেটাবো তোকে এখন। ইফাত আস্তে আস্তে ঘুরে 32টা দাঁত বের করে একগাল হেসে বলল, না মাইনে, আমি কিছু জানি না, এটা তোফার বুদ্ধি। তখনই পেছন থেকে তোফার কণ্ঠ, আমাকে নিয়ে কি গবেষণা হচ্ছে এখানে? ইফাত তাকিয়ে দেখলো তোফা এবং সারা দাঁড়িয়ে আছে। খুশি হয়ে এক দৌড়ে গিয়ে তোফার পাশে দাঁড়িয়ে কাইয়ুমকে উদ্দেশ্য করে বলল, বল মাদার তেরেসা। কাইয়ুম বলল, আজকে আর ভুল হবে না, এখানে 2 জন মারা যাবে আর একজনকে রাজা সার্বিয়ার কাছে নিয়ে যাব, রাজা নিজে তাকে মারবে। তোফা আশেপাশে তাকে বলল, জায়গা পুরো ফাঁকা আছে, চল এটা শেষ করা যাক। দৃশ্য পরিবর্তন, খালেদ একটা ঝুপড়ি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। ঝুপড়ি ঘরটা জঙ্গলের একদম শেষ মাথায়। ঘরের ভেতর থেকে আমরা তামিমার কণ্ঠ শুনতে পাই। দেখা গেল তামিমা বসে আছে চুপচাপ, তার সামনে 100 বছর বয়সী এক বৃদ্ধ কবিরাজ। কালো জাদু করার নানা রকম উপকরণে ভরপুর ঝুপড়ি ঘরটা, নানান সাইজের ভয়ানক চেহারার পুতুল ঝোলানো চারিদিকে। বৃদ্ধ কবিরাজ কাপা কাপা গলায় বলল, তাহলে তুই বলতে চাচ্ছিস শ্মশান থেকে পুতুলটাকেও একজন নিয়ে গিয়েছে তোর হাত থেকে? তামিমা বলল, হ্যাঁ, তার মুখ দেখিনি, তবে তাকে পুতুলটা না দিলে সে আমাদের মেরে ফেলতো তখন। বৃদ্ধ কবিরাজ বলল, সেই পুতুলটার কথা কিভাবে জানতে পারলো? 4 জন, আমরা 4 জন ছাড়া আর কেউ জানতো না এটা, আমি, তুই, খালেদ আর রূপ। তামিমা বলল, তাহলে কি রূপের সাথে কেউ দেখা করেছে আর রূপই তাকে পুতুলের ব্যাপারে জানিয়েছে? বৃদ্ধ কবিরাজ বলল, হতে পারে, হতে পারে, কিন্তু কথা হচ্ছে কে সে? তামিমা বলল, দয়া করে আপনি কোন একটা ব্যবস্থা করেন, না হলে আমাদের সবকিছু প্রকাশ হয়ে যাবে। বৃদ্ধ কবিরাজ বলল, হানজালা আমার বন্ধু ছিল, আমি হানজালাকে অনুরোধ করে ওই তার দ্বারা রূপকে বান মেরেছিলাম। আমি জানতাম হানজালাকে দিয়ে কালো জাদু করলে কোনো জিনের সাহস হবে না হানজালার সাথে লড়াই করার। সব তান্ত্রিক কবিরাজ হুজুর ব্যর্থ হবে, সবকিছু পরিকল্পনা মোতাবেক চলছিল। কথা ছিল 1 মাস পর রূপকে মেরে ফেলা হবে, তারপর হানজালা মুক্ত ওই শরীর থেকে। কিন্তু কিন্তু ওই আমজাদ মুন্সি আমার সব পরিকল্পনায় পানি ঢেলে দেয়, আর সাথে ছিল অবাধ্য জুলফিকার। হানজালার মৃত্যুতে রাজা সার্বিয়া হিংস্র হয়ে ওঠে। আমজাদ মুন্সি তার ফল পেয়েছে, জুলফিকার তার পুরো পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তামিমা বলল, এগুলো তো সব জানা কথা,
এমন কিছু বলেন যেটা আমি জানি না? বৃদ্ধ কবিরাজ অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, পুতুলটা হারিয়ে বড় বিপদ ডেকে এনেছিস। রূপ যদি রাজা সার্বিয়ার কাছে সত্যিটা প্রকাশ করে দেয়, তাহলে না তুই না আমি কেউ বাঁচব না। তামিমা ভয় পেয়ে বলল, তাহলে এখন আমরা কি করব? বৃদ্ধ কবিরাজ বলল, একটা শেষ চেষ্টা করা যাক। আজ রাতে ঠিক 2:05 আবার সে শ্মশানে যাবি এবং এক নিঃশ্বাসে যেখানে পুতুলটা পুঁতে রাখা হয়েছিল সেখান থেকে 3 মুষ্টি মাটি নিয়ে আসবি। তামিমা বলল, তারপর কি হবে? বৃদ্ধ কবিরাজ একটু হাসলো আর হাতের ইশারায় তামিমাকে বের হয়ে যেতে বলল। দৃশ্য পরিবর্তন। পূর্বে একটা বাজ পাখি শিকার করে হাতে নিয়ে নিজের পাহাড়ের গুহায় এসেছে। বাজ পাখিটা এক পাশে রেখে কলসি থেকে পানি নিয়ে হাত ধুয়ে নিল, তারপর এক স্থানে আগুন জ্বালিয়ে দিল পাখিটা পোড়া দেওয়ার জন্য, আর বলতে লাগলো, আজকে রাতের খাবারটা জব্বর হবে। হঠাৎ সৈয়দ আলীর কণ্ঠ, আমাকে দাওয়াত দিবে না ভাবি? পূর্বে একটু হেসে বলল, আরে সৈয়দ এসো, তোমাকে দেখে ভালো লাগলো। সৈয়দ আলী পুতুলটা হাতে নিয়ে হেলে দুলে হাঁটতে হাঁটতে সুরবার দিকে এগিয়ে দিয়ে বলল, ততটা কঠিন ছিল না এটা খুঁজে বের করা। 2 জন মানুষ আমার কাজকে সাহস করে দিয়েছে। পূর্বা পুতুলটা হাতে নিয়ে ভালো করে দেখে বলল, তারা কারা ছিল? সৈয়দ আলী বলল, জানি না, আমি যখন সেখানে পৌঁছালাম তখন তারা পুতুল নিয়ে চলে যাচ্ছিল। আর একটু পর গেলে হয়তো বা হারিয়ে ফেলতাম। একটা পুরুষ ছিল আর একটা মহিলা ছিল, তাদের চেহারায় ভয় ছিল। পূর্বা বলল, যে ভয়টা এখন তোমার চেহারায় দেখতে পাচ্ছি। সৈয়দ আলী একটু থতমত খেয়ে তোতলাতে তোতলাতে বলল, মানে কি বলছো? আমি কেন ভয় পাবো? পূর্বা পুতুলটা পাশে আগুনে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোমার চেহারায় আসল পুতুলটা লুকানোর ভয় সৈয়দ আলী। এটা সেই পুতুল না যেটা আমি আনতে বলেছিলাম। তোফার সাথে লেকের পারে তুমুল লড়াই করে যাচ্ছে কাইয়ুম, রূপী ওয়াং এর। সারা এবং ইফাত বাকি 2 জনের সাথে লড়াই করছে, তারাও বেশ শক্তিশালী। ইফাত একজনকে মাটিতে ফেলে মাথা চেপে ধরে বলল, গরিবের চাইনিজ কোরাল, এসব কুংফু তুই কই থেকে শিখছস? সে এক ছিটকা ইফাতকে ফেলে দিয়ে বলল, মনে হচ্ছে তুমি প্রথমবার লড়াই করছো। লড়াইয়ের সময় কোনো কথা বলতে হয় না বাচ্চা। ইফাত বিড়বিড় করে বলল, আমার বাচ্চা কইছে, এবার বাচ্চাওয়ালা খাওন আমি ওরে খাওয়াইমো, মানে ওর পকেট থেকে চকলেট থাকলে সেটা খামো। ও এই বলে ইফাত কুংফু স্টাইলে হাত উঠিয়ে হাতের 2 আঙ্গুল দিয়ে তাকে ডাকলো। সে তেড়ে আসলো ইফাদের দিকে। ইফাত একটু নিচু হয়ে মাথা দিয়ে তার পেটে সজোরে আঘাত করলো। সে মুখ ফুলিয়ে পেট চেপে ধরে উল্টো গিয়ে পড়ল দূরে। ইফাত এক লাফে তার বুকের ওপর হাঁটু রেখে পড়ল। তার মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল এবং রক্তের ছেটা ইফাদের চেহারায় এসে পড়ল। ইফাত একটা পৈশাচিক হাসি দিয়ে হাত দিয়ে রক্তটা মুছে হালকা মুখে দিয়ে বলল, অনেকদিন পর রক্তের স্বাদ পেলাম, একদম আগের মতোই আছে। সে ভয় ভয় বলল, আমি তোমাকে সাধারণ কেউ ভেবেছিলাম, তুমি আসলে কে? ইফাত তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলল। সেটা শোনার পরই তার নিঃশ্বাস বেড়ে গেল। ভয়ে তার চোখের মণিগুলো এপাশ ওপাশ করতে লাগলো। চিৎকার করে কাইয়ুমকে কিছু বলতেই যাবে তার আগে ইফাত ঠাস করে তার ঘাটটা মোটকে দিল আর বলল, তুমি বলেছে লড়াইয়ের সময় কথা বলতে হয় না। এদিকে দেখা গেল সারার ভেতরে থাকা নথি অন্যজনকে মেরে চিৎপাটাং করে ফেলে রেখেছে লোকের পানির সাইডে। তোফা এখনো কাইয়ুমের সাথে লড়াই করে যাচ্ছে। সারা চেঁচিয়ে বলল, আমি কি সাহায্য করবো তোফা? ইফাত বলল, সারা কেন শুধু শুধু লইতে চাইতেছস মারা? তোফা নিজে সামলে নেবে এটা, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। কাইয়ুম বেশ শক্তিশালী, তোফা কিছুতে পেরে উঠছে না। যতবারই তাকে আঘাত করা হয় ততবার আবার উঠে দাঁড়ায়। তাকে পরাস্ত করা যেন অসম্ভব। তোফা পেছন থেকে কাইয়ুমের গলা চেপে কর্কশ গলায় বলল, তুই আসলে কি, তোর কি ব্যথা অনুভব হয় না? কাইয়ুম তাচ্ছিল্যের হাসিতে বলল, আমাকে চিনতে পেরেছিস তোফা? আমি সে ওয়াং যে তোকে আর নথিকে সবসময় জ্বালাতন করত। তোরা তখন আমার সাথে পারতি না, এখনো পারবি না। এই বলে কাইয়ুম এক ছিটকা মেরে তোফার হাত ছড়িয়ে উল্টো তোফাকে আটকে ফেলল। হাত থেকে একটা অদৃশ্য চাকু বের করে তোফার গলায় ধরে ফেলল। তারপর ওদিকে তাকিয়ে দেখলো তার সহচর 2 জনেই মরে পড়ে আছে। কাইয়ুম ঝাঁঝালো কণ্ঠে বলল, হারামিগুলোর আসার সময় আস্ত গরুর গ্রিল খাইয়ে এনেছিলাম, লাভ কি হলো? সারা ইফাদের দিকে কটমট চোখে তাকে বলল, বলেছিলাম তোফাকে সাহায্য করি, আপনার জন্য থেমে গেলাম। আপনি বলেছিলেন তোফা সামলে নেবে। ইফাত মাথা চুলকে বলল, সামলাতে নেওয়ার কথা ছিল, কিন্তু তোফা এটা কি করলো? কাইয়ুম বলল, রাজকুমার হানজালার মৃতদেহ কোথায়? ওটা আমাকে দিয়ে দে। ইফাত বলল, ভাই তুই মৃতদেহ চাইতেছস নাকি মোয়া? ফুলবাগান উজাড় কইরা ফালাইছি খুঁড়তে খুঁড়তে, একটা হাড় দিয়েও পাই নাই ওখানে। কাইয়ুম বলল, আমার সাথে কোনো চালাকি করবি না, সত্যি কথা বল, রাজকুমার হানজালার মৃতদেহ কোথায়? তোফা বিড়বিড় করে বলল, সে সত্যি বলছে ওয়াং,
আমরা অনেক খুঁজেও সেখানে কিছু পাইনি। রাজকুমার হানজালার মৃতদেহ কোথায় সেটা শুধুমাত্র আমজাদ মুন্সি জানত। এখন সেও নেই। কাইয়ুম বলল, এটা হতে পারে না। আমজাদ মুন্সি কাউকে না কাউকে অবশ্যই জানিয়ে গিয়েছে। সে জানতো একদিন এই মৃতদেহ খুঁজতে কেউ আসবেই আসবে। সে কাউকে জানিয়ে গেছে এটা। কিন্তু সেটা কে? ইফাত বলল, ভূতনি, তুই তোফারে ছেড়ে কথা ক। কাইয়ুম বলল, ছেড়ে দেওয়ার জন্য কি ধরেছি নাকি? তোফাকে এখন আমার সাথে নিয়ে যাব। যদি তোফাকে ফেরত চাস তাহলে রাজকুমার হানজালার মৃতদেহ নিয়ে চলে আসিস। নতুন তো জানি কোথায় আসতে হবে। এটা শুনে সারা এবং ইফাত তেড়ে যেতে চাইলে কাইয়ুমের দিকে। কাইয়ুম চাকুটা আরো শক্ত করে চেপে ধরল তোফার গলায়। এতে করে তোফার গলায় হালকা কেটে গিয়ে কালো এক ধরনের তরল বের হতে লাগলো। তোফা ব্যথায় কুকড়ে উঠল। কাইয়ুম চিৎকার করে বলল, আর এক পা গালে তোফার গলা এখানে আলাদা করে ফেলবো। থেমে যা। ইফাত এবং সারা থেমে গেল। ইফাত বলল, তোফা, তুই ভয় পাস না, আমি তোকে নিয়ে যেতে দেব না। কাইয়ুম বলল, কেন শুধু শুধু মিথ্যা আশা দিচ্ছিস? দেখবি কিভাবে নিয়ে যাই। এ বলে কাইয়ুম তার মুখ থেকে অদ্ভুত এক ধোঁয়া বের করতে লাগলো। তোফা নিজের জ্ঞান হারালো ধোঁয়ার প্রভাবে। ইফাত দৌড়ে গেল তোফাকে ধরতে। তার আগে কাইয়ুম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তোফা অদৃশ্য হয়ে গেল চোখের সামনে। বোঝা গেল কাইয়ুমের মাঝে থাকা ওয়াং কাইয়ুমের শরীর ছেড়ে দিয়ে তোফাকে নিয়ে চলে গেছে। ইফাত দৌড়ে গিয়ে কাইয়ুমের বুকে থাপ্পড় দিতে লাগলো আর বলতে লাগলো, তোফা কই? উঠ কইতাছি, তোফার কে নিয়ে গেছে? সারা এসে ইফাতকে শান্ত করে বলল, ওর মাঝে এখন ওয়াং নেই, সে তোফাকে নিয়ে চলে গেছে। আমি জানি কোথায় নিয়ে গেছে, কিন্তু রাজকুমার হানজালার মৃতদেহ ছাড়া সেখানে যাওয়া যাবে না। ইফাত উঠে চোখ লাল করে বলল, আমিও জানি কোথায় নিয়ে গেছে তোফাকে, চল আমার সাথে। দৃশ্য পরিবর্তন। সৈয়দ আলী না বোঝার ভান করে বলল, এসব কি বলছো ভাবি? আমি কেন পুতুল পাল্টে দিব? বিশ্বাস করো, এই পুতুলটাই খুঁজে পেয়েছি শ্মশান থেকে। উর্বা একটা তরবারি ক্যাচ করে বের করে সৈয়দ আলীর গলায় ধরে গুহার পাড়ের সাথে লাগিয়ে বলল, আমি উর্বা, মানুষ এবং জিনের সংমিশ্রণে তৈরি করা উর্বা। আমি সেটা দেখতে পাই যা তোমার চোখ দেখতে পায় না। সত্যি কথা বলো সৈয়দ আলী, পুতুল কাকে দিয়েছ তুমি? এবার সৈয়দ আলী তার ভোলা ভোলা চেহারাটা পরিবর্তন করে বিকৃত এক হাসিতে বলল, বাহ ভাবি বাহ, মানতেই হবে কেন রাজা সার্বিয়া তোমাকে এত ভয় পায়। তুমি আসলে ওটা কি যেন বলে না তোমাদের পৃথিবীর লোকেরা? হ্যাঁ, মনে পড়েছে, জিনিয়াস। উর্বা সৈয়দ আলীর গালে থাম করে একটা ঘষি দিয়ে গাল ফাটিয়ে দিয়ে তারপর বলল, কার হয়ে কাজ করছো তুমি? সৈয়দ আলী অদ্ভুত একটা হাসি দিয়ে রাজপ্রাসাদের সংকেতে হুইসেল বাজাতে লাগলো। উর্বা জানে হুইসেলটা তখনই বাজানো হয় যখন রাজদরবারে কোনো সদস্য বিপদে পড়ে। উর্বা প্রচন্ড রেগে সৈয়দ আলীর মাথায় তরবারির হাতল দিয়ে বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলল। সাথে সাথে সেখানে রাজা সার্বিয়ার বড় একদল সৈন্যদল ঢুকে পড়ল শক্তিশালী অস্ত্র নিয়ে। উর্বা তরবারিটা শক্ত করে ধরে বলল, কেউ যদি নিজের জীবন ভালোবাসো তাহলে এখনই চলে যাও, না হলে এসেছো তো দুই পায়ে, যেতে হবে চার কাঁধে। সৈন্যরা একে অপরের দিকে তাকে একটু ভীত হলো, তবুও আফাতারি মেটাতে ঝাঁপিয়ে পড়ল উর্বার উপর। চারিদিক থেকে উর্বার উপর আক্রমণ হতে লাগলো। উর্বা এক এক করে তাদের কুচু কাটা করতে লাগলো। কারোর পা নেই তো কারোর হাত নেই, নিচে পড়ে কাতরাচ্ছে এক একজন, আবার কারোর মাথা এক জায়গায়, শরীরের আরেক জায়গায়। উর্বার চেহারা রক্তের ছেটায় পরিপূর্ণ, চুলগুলো উঠছে দৌড়ের বাতাসে, মুখে ভয়ানক হুঙ্কার। ওরা এক হিংস্র সিংহ, মারতে মারতে প্রায় শেষ করে ফেলেছে সৈন্যদের, আর মাত্র কয়েকজন আছে। উর্বা অনেক ক্লান্ত, তবুও থেমে যাচ্ছে না। হঠাৎ পিছন থেকে একটা আঘাত লাগলো উর্বার মাথায়। উর্বা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল, হাত থেকে তরবারি ছিটকে পড়ে গেল। দেখা গেল এটা সৈয়দ আলী ছিল। তার জ্ঞান ফিরে এসেছে এবং উর্বাকে আঘাত করছে পেছন থেকে। বেঁচে থাকা সৈন্যরা এই সুযোগে উর্বাকে আটকে ফেললো লোহার শিকলে। এটা এমন এক শিকল যা দিয়ে আটক করলে জিনরা তাদের শক্তি হারায়। উর্বা তার শক্তি হারালো, তবুও টানা হেঁচড়া করতে লাগলো আহত সিংহের মতো হুঙ্কার দিয়ে। সৈন্যরা শিকল ধরে রাখতে পারছিল না। অনেক কষ্টে উর্বাকে শান্ত করা হলো। উর্বা নিচের দিকে তাকিয়ে গড়গড় শব্দ করতে লাগলো। সৈয়দ আলী এগিয়ে এসে বলল, তোমাকে আটকাতে এতটা কঠিন হবে ভাবিনি, সত্যি তুমি অনেক শক্তিশালী। উর্বা কলকশ গলায় বলল, বিশ্বাসঘাতক। সৈয়দ আলী প্রচন্ড রেগে উর্বার থুতনি চেপে ধরে বলল, হ্যাঁ, আমি বিশ্বাসঘাতক। ছোটবেলা থেকে আমি অবহেলিত হয়েছি। বাবা মা সবসময় জুলফিকারকে বেশি আদর করত। পাড়া প্রতিবেশী সবাই জুলফিকারের গুণগান গাইতো। আমাকে কেউ কখনো সুযোগ দেয়নি নিজের প্রতিভা দেখানোর। আমি যদি সিংহ শিকার করতাম, জুলফিকার শিকার করতো হায়না। আমি হায়না শিকার করলে জুলফিকার শিকার করতো নেকড়ে।
সবসময় আমার ওপর থাকতো। মুখে মুখে ভাই বললেও কখনো সবার সামনে আমার প্রশংসা করেনি, আমাকে নিচু দেখিয়েছে। এই বিশ্বাসঘাতকতা একদিন তৈরি হয়নি উর্বা। দিনের পর দিন জমে থাকা রাগ আর ক্ষোভ থেকে আমি বিশ্বাসঘাতক হিসেবে তৈরি হয়েছি। উর্বা বলল, জুলফিকার কখনো তোকে ছোট করেনি, তুই নিজে নিজেকে ছোট করেছিস। তুই সবসময় হিংসা দিয়ে জিততে চেয়েছিস, আর এখন তুই নিজেকে দেখ কি বানিয়ে ফেলেছিস। সৈয়দ আলী একটু হেসে বলল, এখন তো কিছুই বানাইনি। তোমাকে ধরে নিয়ে যাওয়ার বিনিময়ে রাজা সার্বিয়া আমাকে রাজ দরবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ তথা উজির আজম বানিয়ে দিবে। রাজা সার্বিয়া এটা অনেক আগেই ঘোষণা করেছিল। উর্বাকে ধরে নিয়ে আসতে পারলে তাকে এই পদ দেয়া হবে, কিন্তু ভালো সুযোগ পাচ্ছিলাম না তোমাকে ধরার। তুমি যে কি করতে পারো তা তো একটু আগেই দেখলাম। উর্বা হাসতে হাসতে বলল, তুই মরবি এই পাপের জন্য। সৈয়দ আলী বলল, ব্যাস, এবার তাকে নিয়ে চলো টেনে হিচড়ে। রাজা সার্বিয়ার জন্য পুরস্কার আর আমার পদ পাওয়ার সময় হয়ে গিয়েছে। তখনই আগুনের গোলার মতো কিছু একটা এসে এক এক করে বেঁচে থাকা সকল সৈন্যকে টাস টাস করে মেরে ফেলল। তারা উর্বাকে ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ল। সৈয়দ আলী তাড়াতাড়ি নিজেকে আড়াল করে বলল, কে, এটা কে করেছে? কার এত বড় সাহস? অদ্ভুত মাস্ক পরা কিছু সৈন্য অত্যাধুনিক অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করলো স্লো মোশনে। মাঝখানে কালো হুডি পরা একজন সুঠাম দেহের নীল চোখওয়ালা পুরুষ, চুলগুলো লম্বার বেনি করা, হাতের আঙ্গুলে কোষ্ঠী পাথরের আংটি। সৈয়দ আলী উকি মেরে তাকিয়ে ভর্ত গলায় বলে উঠল, রাজকুমার হেনরি। রাজকুমার হেনরি তার হুডি নামালো মাথা থেকে, তারপর সুন্দর একটা হাসি দিয়ে বলল, তোমাকে দেখে ভালো লাগলো উর্বা। উর্বা নিজের শরীর থেকে শিকল সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, শুক্রিয়া রাজকুমার হেনরি। কথাবার্তা বলার আগে একজনকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। এই বলে এক ঝটকায় সৈয়দ আলীর কাছে গিয়ে চুলের মুঠি ধরে টেনে বের করে আনলো উর্বা তাকে। সৈয়দ আলী আকুতি মিনতি করে বলল, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, এমন ভুল আর কখনো হবে না। উর্বা সৈয়দ আলীর মাথা দুই হাতে ধরে বলল, শত্রুকে ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতককে না। তোর এই ভুলের একটাই প্রাপ্য। এই বলে এক টানে সৈয়দ আলীর ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেললো উর্বা আর বলল, মৃত্যু। রক্তের ছেটা রাজকুমার হেনরির গালে গিয়ে পড়ল হালকা। রাজকুমার হেনরির আঙ্গুল দিয়ে রক্তটা মুছে মুচকে এসে বলল, এই জন্য তোমাকে এত ভালো লাগে উর্বা। তুমি যাকে ভালোবাসো তার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারো, আর যে তোমার শত্রু হয় তার জীবন না নেওয়া পর্যন্ত থামো না। উর্বা সৈয়দ আলীর মাথাটা হাতে নিয়ে রাজকুমার হেনরির কাছে এসে বলল, কাজের কথায় আসো, তুমি এখানে কি করছো? রাজকুমার হেনরি বলে, অনুভব করছিলাম তোমার জীবন হুমকির মুখে, তাই চলে এলাম তোমাকে বাঁচাতে। আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তোমার। উর্বা সৈয়দ আলীর মাথাটা নিচে ফেলে সেটার উপর একটা পাড়া দিয়ে হাড়ির মতো ভেঙে ফেলল আর বলল, তাহলে রাজা সার্বিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাকে তোমার দরকার না? রাজকুমার হেনরি বলল, আরে তুমি তো দেখছি সব জানো। আমি রাজা সার্বিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি। ওই সিংহাসন আমার প্রাপ্য, আমি সবচেয়ে বেশি হকদার। তুমি আমার সঙ্গ দাও উর্বা। তুমি একা একটা সেনাবাহিনী, তুমি আমার সাথে থাকলে এটা সহজ হয়ে যাবে আমার জন্য। উর্বা কিছু না বলে হেঁটে হেঁটে চলে গেল ভেতরের দিকে। রাজকুমার হেনরি বলল, কিছুটা বলো উর্বা, তাহলে আমি কি খালি হাতে ফেরত যাব? উর্বা তার শিকার করে আনা বাজ পাখিটা আগুনে দিয়ে বলল, ওরা মাংস খাওয়ানো কতদিন হয়েছে? রাজকুমার হেনরি বুঝতে পারলো উর্বা তার সাথে আছে। হেনরি হাসতে হাসতে গিয়ে উর্বার পাশে বসলো আর বলল, ছোটবেলা একবার খেয়েছিলাম পৃথিবীতে গিয়ে, তারপর আর খাওয়া হয়নি। উর্বা হেসে বলল, তোমার চালাপালাদের বলো আমার ঘরটা পরিষ্কার করতে, এসব লাশের গন্ধে পোড়া মাংসের গন্ধ ঠিকঠাক আসছে না। দৃশ্য পরিবর্তন। তোফার হাত বাঁধা অবস্থায় রাজপ্রাসাদে নিয়ে আসা হয়েছে। দুজন সৈন্য তোফাকে ধরে রেখেছে দুই পাশ থেকে। সামনে হাঁটছে ওয়াং হেলে দুলে। রাজা সার্বিয়া সিংহাসনে বসে আছে গম্ভীর চেহারায়। তোফাকে এনে রাজা সার্বিয়ার সামনে দাঁড় করানো হলো। ওয়াং কুর্নিশ করে বলল, মালিক, এই সেই তোফা, খনি জুলফিকারের মেয়ে। রাজা সার্বিয়ার সিংহাসন থেকে উঠে পড়ল। তোফা ছাড়া সবাই তাদের মাথা নিচু করে নিল। রাজা সার্বিয়া হাঁটতে হাঁটতে এসে তোফার সামনে দাঁড়ালো। তোফা সামান্য ভয় না পেয়ে রাজা সার্বিয়ার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। রাজা সার্বিয়া ওয়াংকে উদ্দেশ্য করে বলল, আঞ্জেলার মৃতদেহ কোথায়? ওয়াং বলল, ক্ষমা করবেন, সেটার খোঁজ এখনো জারি আছে, খুব শীঘ্রই পেয়ে যাবে। রাজা সার্বিয়া রেগে ওয়াং এর গলা চেপে ধরে বলল, তাহলে কোন সাহসে আমার সামনে এসেছিস তুই? রাজকুমার হানজালার মৃতদেহ নিয়ে আমার সামনে আসবি, তার আগে না, চলে যা এখান থেকে। ওয়াং সম্মতি জানিয়ে তাড়াতাড়ি চলে গেল। রাজা সার্বিয়া এবার তোফাকে উদ্দেশ্য করে বলল, জুলফিকারের কন্যা তোফা, তোর মা উর্বাও খুব তাড়াতাড়ি বন্দী হয়ে এখানে আসতে যাচ্ছে, কিন্তু তোর বাপটা কোথায়? তার কোনো চিহ্ন খুঁজে পাইনি আমরা। কোন গর্তে লুকিয়ে আছে সে?
তুফ একটু এসে বলল, এটা তোমাদের ব্যর্থতা, হয়তো তাকে চোখের সামনে দেখেও ধরতে পারছো না। রাজা সার্বিয়া কর্কশ গলায় বলল, এই পুচকে মেয়ে, তোর কি ভয় করছে না আমাকে দেখে? তোফা বলল, ভয় তো তোমার চোখে দেখতে পাচ্ছি রাজা সার্বিয়া, তুমি ভয় পাচ্ছ আমার মা এখানে আসলে তোমার কি হাল হবে? এসব অকেজো শূন্য আমার মাকে থামানোর জন্য যথেষ্ট না। এদিকে দেখা গেল রূপ কারাগারে পায়চারি করছে আর কেমন অস্থির আচরণ করছে। বিড়বিড় করে কিছু একটা বলছে অস্পষ্ট ভাষায়। তখন একটা বৃদ্ধের কণ্ঠ শোনা গেল। এটা ছিল সেই বৃদ্ধ কবিরাজের কণ্ঠ। রূপ থমকে দাঁড়িয়ে গেল পায়চারি বন্ধ করে। রূপ একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, তাহলে তোমার আমাকে মনে পড়েই গেল, তাই না? দেখা গেল খালেদ এবং তামিমা বৃদ্ধ কবিরাজের কথা অনুযায়ী শ্মশানের মাটি নিয়ে এসেছে এবং সেটা দিয়েই তন্ত্রমন্ত্রের দ্বারা কবিরাজ রূপের সাথে যোগাযোগ করেছে। তামিম এবং খালিদ বৃদ্ধ কবিরাজের সামনেই বসে আছে। বৃদ্ধ কবিরাজ রূপকে উদ্দেশ্য করে বলল, পুতুলটা এখন হয়তো রাজা সার্বিয়ার কাছে আছে, তুই দয়া করে তাকে আসল সত্যটা বলিস না, তাকে তার মতো কাজ করতে দে। রূপ খিলখিল করে হেসে উঠল আর বলল, আজ 15 বছর ধরে আমি এই অন্ধকার নরকে বন্দী হয়ে আছি। তখন তো একবার আমাকে এখান থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য যোগাযোগ করনি তোমরা? এখন যখন নিজেদের জীবন হুমকির মুখে, তখন আমাকে বলছো আমি যেন সত্যিটা না বলি? আমার উত্তর একটাই, জাহান্নামে যাও তোমরা। বৃদ্ধ কবিরাজ বলল, তোকে একটা কথা এখনো বলা হয়নি। তোর ভাই খালিদও জানে তোকে তামিমা কালো জাদু করেছিল। রূপ খুশি বলল, দাদা ভাই জানে? তাহলে তুই তামিমাকে শেষ করে দিয়েছে নিশ্চয়। বৃদ্ধ কবিরাজ এবার খালিদের দিকে তাকিয়ে বলল, সে এবং তামিমা আমার সামনে বসে আছে। তোর ভাই তামিমাকে মাফ করে দিয়েছে। এটা শুনে রূপ চিৎকার করতে লাগলো, ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, তাহলে আমার দাদা ভাইও মরবে? এই পথে কারোর প্রতি কোনো মায়া নেই, কোনো ক্ষমা নেই। আমি রাজা সার্বিয়ার মুখোমুখি হয়ে বলে দিব, রাজকুমার হানজালার খুনি জুলফিকার না, বরং তুমি বৃদ্ধ কবিরাজ। দৃশ্য শুরু হয় 15 বছর আগ থেকে। রূপ এবং তামিমা একই ক্লাসের ছাত্রী। দুজন প্রতিবেশী হওয়ার সাথে সাথে খুব ভালো বন্ধু বটে। তবে রূপের মন যতটা পরিষ্কার, তামিমার মন ততটা হিংসে দিয়ে পরিপূর্ণ। রূপ সবসময় ক্লাসে ফার্স্ট পজিশন নেয়, কিন্তু তামিমা কখনো ভালো রেজাল্ট করতে পারে না। এটা নিয়ে ক্লাসের টিচাররা তামিমাকে নানান কথা শোনায় রোজ। সবসময় বলে, রূপকে দেখে কিছু শেখো তামিমা, ও তোমার ভালো বন্ধু, তাহলে বন্ধুর মতো রেজাল্ট আসে না কেন তোমার? শুধু চেহারা দিয়ে ভালো রেজাল্ট করা যায় না। তামিমা রূপের চেয়ে অধিক সুন্দরী ছিল, আর এই নিয়ে তামিমার বেশ অহংকারও ছিল। তবে লেখাপড়ার দিক দিয়ে সে কখনো রূপকে ছাড়িয়ে যেতে পারেনি। তামিমার মা বাবা এটা নিয়ে তাকে কথা শোনাতো। তামিমার বাবা ছিল অর্থবিত্তের দিক দিয়ে সমাজের একজন সম্মানিত ব্যক্তি। প্রতিবার রেজাল্টে রূপের পেছনে থাকাটা তামিমার বাবাও ভালো চোখে দেখছে না। এইসব কিছু নিয়ে তামিমা অনেক বিরক্ত, তবে সে কখনো সেটা রূপের সামনে প্রকাশ করেনি। উপরে উপরে সবসময় হাসি খুশি আর ভালো বন্ধু হওয়ার অভিনয় করে গেছে। তামিমার ধৈর্যের বাঁধ তো তখন ভাঙলো যখন অভি নামের ছেলেটাকে রূপের সাথে হাসতে হাসতে কথা বলতে দেখলো। অভিকে তামিমা পছন্দ করতো মনে মনে। কথা ছিল ফাইনাল এক্সামের পরে তামিমা তার মনের কথা জানাবে রূপকে, কিন্তু রূপের সাথে অভিকে কথা বলতে দেখে তামিমার ভেতরটা যেন ক্রোধে জ্বলে যাচ্ছে। এভাবে কয়েকদিন গেল। অভি দিন দিন রূপের সাথে একটু বেশি মিশছিল। রূপ বেশ হাসি খুশির অভির সাথে। তামিমা দূর থেকে দাঁড়িয়ে রাগ আর অহংকার ভরা চেহারা নিয়ে দাঁতের দাঁত চেপে বলল, এবার তো কিছু একটা করতেই হবে। তুই আমার জীবন থেকে সব কেড়ে নিচ্ছিস রূপ, তোকে তোর মূল্য দিতেই হবে। পরবর্তী দৃশ্যে আমরা তামিমাকে দেখতে পাই সেই বৃদ্ধ কবিরাজের ঝুপড়িতে। তামিমা জানতো কবিরাজ অনেক লোভী প্রকৃতির। সে ঝুপড়ি ঘরে থাকলেও তার আরাম আয়েসের শেষ নেই। বৃদ্ধ কবিরাজ কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে তুই তোর সবচেয়ে ভালো বন্ধুকে মেরে ফেলতে চাইছিস? তামিমা তার সাথে করে একটা টাকার ব্যাগ নিয়ে এসেছে। টাকাগুলো বৃদ্ধ কবিরাজের সামনে ঢেলে দিয়ে বলল, হ্যাঁ, মেরে ফেলতে চাই ওকে। ওর জন্য আমার জীবনটা জাহান্নাম হয়ে যাচ্ছে। আমি চাই আপনি আপনার সবচেয়ে ভালো ভয়ানক কালো জাদুটা করেন ওর উপর। এমন ভাবে মারবেন যাতে কেউ কখনো এর রহস্য উদ্ঘাটন করতে না পারে। কবিরাজ টাকা দেখে ঝলমল করে উঠল, মুখে একটা লোভনীয় হাসি দিয়ে বলল, মরবিও, অবশ্যই মরবে। আমি সবচেয়ে শক্তিশালী জিন চালান দেব ওর উপর। 1 মাসের মধ্যেও মরে যাবে, কিন্তু তার জন্য আমার কিছু চাই। তামিমা ব্যাগ থেকে একটা পুটলি বের করে বলল, এখানে রূপের চুল ও রক্ত মাখা প্যাড আর হাতে নখ আছে। বৃদ্ধ কবিরাজ মুচকে এসে বলল, তোরা তৈরি হয়ে এসেছিস? তাহলে আজ থেকে রূপের জীবনের শেষ ঘন্টা বেজে গেল। 1 মাস। 1 মাসের মাথায় রূপ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এবার তুই যা। তামিমা বৃদ্ধের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে উঠে বের হয়ে যেতে লাগলো।
বের হওয়ার আগে তামিমা আবার পেছনে তাকে বলল, আমাকে যেন কেউ সন্দেহ না করে। কবিরাজ তামিমাকে আশ্বাস দিল এটা সম্পূর্ণ গোপন থাকবে, আর রূপের মৃত্যুকে সবাই একটা দুর্ঘটনা মনে করবে। তামিমা চলে গেলে বৃদ্ধ তার কার্যক্রম শুরু করে দিল। একটা পুতুল নিল বেছে, পুতুলে 3টা সুই ঢোকালো। তারপর তামিমার নিয়ে আসা রূপের জিনিসগুলো একটা পানির পাত্রে ভিজিয়ে দিল। বৃদ্ধ অদ্ভুত কিছু মন্ত্র পড়ে পানিতে ফু দিতে লাগলো। এক পর্যায়ে পানিটা কালো রং ধারণ করলো। এবার পুতুলটা সেই পানিতে ডুবিয়ে দিয়ে কাকে যেন আহ্বান করতে লাগলো লাগাতার। এদিকে দেখা গেল রূপ দুপুরে খাবার খাচ্ছিল। হঠাৎ করেই রূপের গলায় খাবার আটকে গেল। রূপ দম নিতে পারছিল না। পাশে থাকা পানির গ্লাসটা হাতে নিতে গেলে হাতটা লেগে সেটা পড়ে গেল। শব্দ শুনে রূপের মা এসে দেখলো রূপের চোখ মুখ ফুলে গিয়েছে লাল হয়ে। রূপ এখনো চেষ্টা করছে খাবারটা ভেতরে নেয়ার, কিন্তু পারছে না। রূপের মা এসে পিঠে বুক চাপ দিতে লাগলো অস্থির হয়ে। রূপের দম প্রায় বন্ধ হওয়ার অতিক্রম, তখন তার মা পুরো শক্তি দিয়ে পিঠে কিল দিল। এবার রূপ গলায় আটকে থাকা খাবারটা বমি করে ফেলে দিল। ক্লান্ত হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। পরবর্তী দৃশ্য আমরা দেখতে পাই রূপ অস্বাভাবিক আচরণ করছে। পাগলের মতো খাবার খাচ্ছে, বড় বড় গাছে উঠে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে নিজেরই গলা চেপে ধরে মেরে ফেলতে চাইছে। বোঝা গেল কবিরাজ রূপের উপর জিন চালন করেছে। দিন দিন রূপের আচরণ আরো খারাপ হতে লাগলো। আশেপাশে যাকে দেখে তাকে মারতে চায়, আর সবসময় বলে আমি চলে যাব সবাইকে ছেড়ে। সে আমাকে নিয়ে যাবে বলেছে, তাকে আমি ভালোবাসি। এর মাঝে রূপের বাবা পরিস্থিতি খারাপ দেখে খোঁজ নিতে লাগলো ভালো কোনো তান্ত্রিক বা হুজুরের। পেয়েও গেল আমজাদ মুন্সি নামের একজনকে। চারিদিকে তার অনেক সুনাম। তাকে নিয়ে আসা হলো রূপের চিকিৎসা করার জন্য। তামিমা এটা আগেই জানতে পেরেছিল, তাই দেরি না করে সোজা কবিরাজের ঝুপড়িতে চলে গেল। কবিরাজকে অবগত করলো আমজাদ মুন্সি নামে একজন আসছে রূপের চিকিৎসা করতে। এমনটা হলে আমি ধরা পড়ে যেতে পারি, কিছু একটা করুন। কবিরাজ আমজাদ মুন্সির নাম শুনে চিন্তায় পড়ে গেল। তামিমাকে পাঠিয়ে দিল এটা বলে কিছু একটা করছি আমি। তামিমা চলে গেল তাড়াতাড়ি ধ্যান ধরে রূপের ওপর চালান করা জিনকে হাজির করলো, যার নাম ছিল হানজালা। আল হিলান জিন গোষ্ঠীর রাজকুমার। হানজালা এসে কর্কশ গলায় বলল, কি হয়েছে, এত জরুরি তলব? বৃদ্ধ কবিরাজ ভাবে বলল, সময় কমিয়ে দেওয়া হয়েছে, 1 মাস না, আজকে বোন এখনই মেয়েটাকে মেরে ফেলো। আমজাদ মুন্সি এসে গেলে সে যে কোনো ভাবে তোমাকে ছাড়িয়ে দিবে। হানজালা বলল, না, সময় যেটা ঠিক করে দিয়েছ সেটাই কার্যকর থাকবে। ওই মেয়ে 1 মাসের মাথায় মারা যাবে। আর যদি তুমি অন্য কারোর মাধ্যমে তাকে মারার চেষ্টা করো তাহলে তুমি রাজকুমার হানজালার ক্রোধের মুখোমুখি হবে, মনে রেখো। বৃদ্ধ কবিরাজ আতকে উঠল আর বলল, তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে তার উপর চালান করেছি, তোমাকে বিশাল ভোগ দিয়েছি। আমি যা বলবো তাই করতে হবে। তাকে মেরে ফেলো আজকে এবং এখনই। হানজালা ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি বলেছি শুনতে পাওনি তুমি? আমাকে যেন আর একবারও বলতে না হয় মেয়েটাকে আজকে মারবো না, তার সময় হওয়ার পর সে মরবে। বৃদ্ধ কবিরাজ ভয় এবং অবাক হয়ে বলল, এমনটা তো হওয়ার কথা ছিল না। তুমি কি চাচ্ছ বলো তো হানজালা? তুমি কি মেয়েটাকে মারার বদলে রক্ষা করছো কোনো কারণে? হানজালা এবার হাসতে হাসতে বলল, ঠিক ধরেছ বৃদ্ধ, আমি তাকে মারবো না, আমার সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। অমন একটা ফুটফুটে মেয়েকে কিভাবে মারতে পারি বলো? আমি তাকে ভালোবেসে ফেলেছি, তাকে আমার রাজ্যে নিয়ে যাব। বৃদ্ধ কবিরাজ এবার এগিয়ে বলল, আমি তোমাকে ভোগ দিয়েছি তাকে মারার জন্য, রক্ষা করার জন্য না। তুমি ওয়াদার খেলাফত করতে পারো না, এর জন্য তোমাকে কঠিন মূল্য চুকাতে হবে হানজালা। হঠাৎ একটা স্টিলের পানির গ্লাস উড়ে এসে বৃদ্ধের কপাল ফাটিয়ে দিল। বৃদ্ধ কবিরাজ ব্যথায় কুকড়ে উঠে কপাল চেপে ধরে বলল, এটা তুই ঠিক করলি না হানজালা, আমি তোকে ছাড়বো না। বৃদ্ধ কবিরাজ ব্যথায় কুকড়ে উঠে কপাল চেপে ধরে বলল, এটা তুই ঠিক করলি না। হানজালা কর্কশ গলায় বলল, যাই করো বৃদ্ধ, আমার আর রূপের মাঝে এসো না, তাহলে তোমার হাড্ডি গুঁড়ো করে ফেলবো। এই বলে হানজালা চলে গেল। বৃদ্ধ ক্রোধে ফেটে পড়ল, দাঁত কটমট করে বিদঘুটে ভাবে বলল, আমি তোকে ওই মেয়ের মাঝে মেরে ফেলবো, আমাকে তুই চিনিস না। এই বলে বৃদ্ধ কবিরাজ হানজালাকে মারার জন্য যা যা দরকার সব একত্রিত করলো। সবচেয়ে শক্তিশালী মন্ত্র জপ করতে লাগলো। বৃদ্ধের নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো মন্ত্রের প্রভাবে। এদিকে আমজাদ মুন্সি আর জুলফিকার মিলে রূপের মধ্যে থেকে হানজালার ছায়া মেটাতে চেষ্টা করে যাচ্ছে। জুলফিকারের কোন উদ্দেশ্য ছিল না হানজালাকে মেরে ফেলার, তাই সে তার মন্ত্র সেভাবে উচ্চারণ করছিল যাতে হানজালার জীবনের কোনো ক্ষতি না হয়। কিন্তু বৃদ্ধ কবিরাজের মন্ত্রের প্রভাবে হানজালার অনেক কষ্ট হতে লাগলো। হানজালা হয়রান ছিল এটা ভেবে যে জুলফিকার যেটা উচ্চারণ করছে এটাতে আমার এত কষ্ট হওয়ার কথা না। নিশ্চয় বৃদ্ধ কবিরাজ কিছু একটা করেছে।
হানজালা রাগে গজগজ করতে লাগলো রূপের মধ্য থেকে। মন্ত্রের জন্য বেরো হতে পারছিল না। একদিকে আমজাদ মুন্সি আর জুলফিকার এটা জানতো না যে অন্য কেউ হানজালাকে মারার চেষ্টা করছে। হানজালা কয়েকবার বলার চেষ্টা করেছে জুলফিকারকে, কিন্তু স্পষ্ট করে কিছু বলতে পারছে না। এক পর্যায়ে সব শান্ত হয়ে গেল। জুলফিকার ভাবলো হানজালার মৃত্যুর জন্য সে দায়ী। আড়াল করে ফেললো নিজের পরিবার সহ। তোফা বড় হলো আমজাদ মুন্সির বাড়িতে। উর্বা পালিয়ে বেড়াতে লাগলো। এদিকে রাজা সার্বিয়াও ভুল বুঝলো। সেও ভেবে নিল জুলফিকার রাজকুমার হানজালার মৃত্যুর জন্য দায়ী। তাই সে যখন জুলফিকারের পরিবারের কাউকে পেল না, তখন রূপকে তুলে নিয়ে গেল। তাকে নিক্ষেপ করা হলো মাটির নিচের অন্ধকার কারাগারে। রূপের কোনো কথাই শুনতে চায়নি কখনো। অথচ একবার যদি সে রূপের কথা শুনতো, তাহলে রাজা সার্বিয়া জানতে পারত আসল হত্যাকারীকে। রাজা সার্বিয়া তার রাজ্যের সবচেয়ে বড় তান্ত্রিকের মাধ্যমে উপায় বের করলো রাজকুমার হানজালাকে আবার ফিরিয়ে আনার ব্যাপারে। তবে তার জন্য দরকার সেই পুতুল যেটা দিয়ে হানজালাকে ওই মেয়ের শরীরে চালান করা হয়েছিল। আর দরকার রাজকুমার হানজালার মৃতদেহ। তারপর এই মেয়ের আত্মা দিয়ে রাজকুমার হানজালাকে আবার ফিরিয়ে আনা যাবে। রাজা সার্বিয়া সেদিন থেকে এগুলোর খোঁজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনকে পৃথিবীতে পাঠিয়েছে। আরো পাঠিয়েছে জুলফিকার এবং তার মেয়ে তোফাকে খুঁজতে। একদিকে ছেলে হত্যার প্রতিশোধ এবং অন্যদিকে ছেলেকে ফিরিয়ে আনার যুদ্ধ। দৃশ্য চলে এলো বর্তমানে। সবকিছু বলছিল তামিম তার নিজের কণ্ঠে। পাশে বসে আছে খালিদ, তার সামনে বসে আছে ইফাদ এবং সারা। ইফাদ এক ঝটকায় দাঁড়িয়ে তামিমার গলা চেপে ধরে গাছের সাথে লাগিয়ে বলল, তাহলে সবকিছু শুরু তোর দ্বারাই হয়েছিল। কত নিকৃষ্ট তুই! হিংসের বর্ষবর্তী হয়ে কি করে ফেলাইছোস? একজনের মারতে গিয়ে আজকে কতগুলো জীবন জাহান্নাম বানাই দিছোস। খালিদ এসে তাড়াতাড়ি ইফাদের হাত থেকে তাইমাকে ছাড়িয়ে নিল। তারপর বলল, বাবা, যাবার তা তো হয়ে গেছে, এখন এটা সমাধান কি সেটা নিয়ে ভাবতে হবে। ইফাদ বলল, সমাধান একটাই, রাজা সার্বিয়ার এই সত্যটা জানাইতে হইব, নাইলে আরো অনেক প্রাণ ঝরব। সারা এগিয়ে এসে খালিদকে বলল, আপনি তো রূপের ভাই, তাই না? তাহলে আপনি কিভাবে পারলেন এই নিকৃষ্ট মহিলাকে ক্ষমা করতে? আপনার শরীরে কি রক্ত নেই? বোনের এই অবস্থা যে করেছে তাকে কিভাবে রক্ষা করছেন আপনি? খালিদ তাইমার দিকে কটমট চোখে তাকিয়ে বলল, আমি লোভে পড়ে গিয়েছিলাম। দৃশ্য আবার অতীতে। ওই দিন যখন তাইমা ইচ্ছে করে খেজুর পাতার ত্রিভুজ ভেঙে দিয়েছিল, দৌড়ে পালানোর ভান করে, সেটা আর কেউ লক্ষ্য না করলেও খালিদ করেছিল। তারপর আমজাদ মুন্সি যখন সবাইকে বাইরে যেতে বলল, তখন খালিদ বাইরে গিয়ে তাইমাকে অনুসরণ করছিল। তাইমা সেখান থেকে বের হয়ে সোজা বৃদ্ধ কবিরাজের কাছে গিয়েছিল। খালিদ তাকে অনুসরণ করে সেখানে এক জায়গায় লুকিয়ে পড়ল। তাইমা যখন কবিরাজের ঝুপড়ি থেকে বের হলো, তখন খালিদ তাইমার পথ আটকে দাঁড়ালো। তাইমা, কি করছো তুমি এগুলো? এখানে কেন তুমি? তাইমা হঠাৎ করে খালিদকে দেখে ভরকে গেল। থতমত খেয়ে তুতলানো কণ্ঠে বলল, না মানে খালিদ ভাইয়া, তুমি এখানে? খালিদ রেগে গিয়ে তাইমার চোখে চোখ রেখে বলল, আমি দেখেছি তুমি খেজুর পাতার ত্রিভুজ ইচ্ছে করেই ভেঙে দিয়েছ। তার মানে তুমি এই রূপকে বান মেরেছ এই বৃদ্ধ কবিরাজের মাধ্যমে। তাইমা ভয় ভয়ে এবার স্বীকার করে নিল সবকিছু, কি জন্য এগুলো করেছে সবকিছু বলে দিল খালিদকে। খালিদ সব শুনে রেগে আগুন হয়ে গেল। তাইমাকে দুই গালে ঠাটিয়ে চড় মারল। তারপর বলল, সবাইকে জানাতে হবে এটা, তুই কত খারাপ একটা কাজ করেছিস। এই বলে খালিদ চলে যাচ্ছিল, পেছন থেকে দৌড়ে গিয়ে তামিমা খালিদের পা জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলতে লাগলো, ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, কাউকে এটা বলবেন না, তার আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। খালিদ কিছু মানতে নারাজ। কয়েকবার ছিটকা দিয়ে তাইমাকে ছাড়িয়ে যেতে চাইলেও তাইমা বারবার খালিদের পা জড়িয়ে ধরে রাখলো। এবার তাইমা বলে ফেললো, ভাইয়া আপনি যা চাইবেন আমি তাই দিব, দরকার হলে নিজেকে বিলিয়ে দিব আপনার কাছে, তবুও এটা কারো কাছে বলবেন না। খালিদ তাইমার দিকে তাকালো। তাইমা যথেষ্ট সুন্দরী হওয়ায় খালিদের চোখ আটকে গেল তাইমার ওপর। না চাইতেও তাইমার সৌন্দর্যের মোহে পড়ে গেল খালিদ। এভাবে একটা কঠিন সত্য চাপা পড়ে গিয়েছিল সেদিন। দৃশ্য ফিরে এলো বর্তমানে। ইফাত এবং সারা ঘূর্ণাত্ম চোখে তাকালো খালিদের দিকে। খালিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাইমার মুখেও কোনো কথা নেই। ইফাত বলল, আমার লাগা যদি দুইটা খুন করা জায়েজ হইতো, তাহলে তোগো দুজনের খুন করে আগে একবারও ভাবতাম না। সারা বলল, ওই যে একটা কথা আছে না, মানুষের জন্ম নিয়ে মানুষ আর হইতে পারলাম কই, অমানুষের যদি কোনো চেহারা হইতো তাহলে সেটা তোগোর মতোই দেখতে হইতো। ইফাত বলল, সারা একটু খারাপ, তে আমার মতো ভাষা কেমনে কইলি? সারা বললে, এতদিন ধরে তোমার লগে আসি, আয়ত্ত কইরা ফেলাইছি তোমার ভাষাটা, ভালোই লাগে বুঝছেন, এখন কন কি করবেন সব তো জানা হলো। ইফাত বলল, আল হিলান জিন রাজ্যে যাইতে হইব, তোফার কোনো ক্ষতি হওয়ার আগে রাজা সার্বিয়ারের সত্যিটা জানাইতে হইব। সারা বলল, কিন্তু
আপনি কিভাবে যাবেন? ইফাত বলল, নথি নিয়ে যাইবো আমারে। সারা বলল, তাহলে আমারও যেতে হবে। ইফাত বলল, না, তুই অনেক করছস, এবার তোর থামতে হইব। এখানে নথি আমারে নিয়ে যাইবো? খালেদ চাচা, আপনার মধ্যে যদি একটু মানুষত্ব বাকি থাকে তাহলে একটা উপকার করবেন? খালেদ মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব। বলো কি করতে হবে? ইফাত বলল, সারা এখানে জ্ঞান হারাইব, আপনি দয়া করে সারারে তার বাসায় পৌঁছাই দিবেন। সারা বলল, কেন কেন? আমি জ্ঞান হারাবো কেন? আমার কি হয়েছে? ইফাত বলল, আরে চাঙ্কি পান্ডে, নথি তোর মধ্যে থেকে বাইরে হয়ে গেলে তুই জ্ঞান হারিয়ে ফেলবি। সারা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তার মানে কি সত্যি আমাদের পথ চলা এখানে শেষ হবে ভাইয়া? আমাদেরকে আর দেখা হবে না? ইফাত বলল, দেখা হবে না কেন? আগলি, আমি তোফারি নিয়ে ফিরে আমু, তারপর তোকে বাসায় বেড়াতে যাবো। সারা কান্নার হাসি মাখানো চেহারায় দ্রুত হেঁটে এসে ইফাদের জড়িয়ে ধরল। ইফাত এক মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে গেল, নিজেকে সামলে নিয়ে হাসি দিয়ে বলল, এটা কি হইল? সারা বলল, বড় ভাইকে এভাবে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। আপনার এখন আমার পরিবারের মতোই, কথা দেন ঠিক মতো ফিরে আসবেন? ইফাত বলল, আচ্ছা, কথা দিলাম, ফিরে আমু। সারা বলল, নিজের খেয়াল রাখবেন, আর তোফার যেন কিছু না হয়, তাকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। এবার যান তাহলে, উপরওয়ালার নাম নিয়ে। ইফাত বলল, আমার এমনি ধরে রাখলে আমি কেমনে যাবো আমি? সারা তাড়াতাড়ি ইফাতকে ছেড়ে দিয়ে বলল, নেন, ছেড়ে দিলাম, এবার যান। ইফাত হাসল আর বলল, নথি চলো তাহলে যাওয়া যাক। দেখা গেল সারা হঠাৎ জ্ঞান হারিয়ে ধাপ করে পড়ে গেল। ইফাত তার কাঁধে একটা হাত স্পর্শ পেল, ঠান্ডা একটা হাত। তারপর আর কিছু মনে নেই। দৃশ্য পরিবর্তন। পূর্ব এবং রাজকুমারী হেনরি মিলে রাজপ্রাসাদ আক্রমণ করেছে। প্রধান ফটক থেকে শুরু করে রাজা সার্বিয়ার সৈন্যদের লাশের মিছিল ছড়িয়ে ছিটে পড়ে আছে এদিক সেদিক। রাজকুমার হেনরি তার সৈন্যদের বলল, পুরো রাজপ্রাসাদের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে। যারা প্রাণ ভিক্ষা চায় তাদেরকে নিরাপত্তা দাও, আর যারা লড়তে চায় তাদের শেষ করে দাও। রাজকুমার হেনরির আদেশ মোতাবেক সৈন্যরা ছড়িয়ে পড়ল পুরো রাজপ্রাসাদে। এদিকে দেখা গেল রাজা সার্বিয়া তার সিংহাসনে খুব শান্তভাবে বসেছিল। তার চেহারায় কোনো অস্থিরতা নেই, ভয় নেই, মনে হচ্ছে সে এটাই চেয়েছিল। এক এক করে সবাইকে শেষ করে উর্বা এবং রাজকুমার হেনরি প্রবেশ করলো রাজ দরবারে, যেখানে রাজা সার্বিয়া বসে আছে। উর্বা চিৎকার করে বলল, রাজা সার্বিয়া, আমাকেই তো খুঁজছিলে তাই না? দেখো, আমি আজ তোমার সামনে। রাজা সার্বিয়া এখনো চুপচাপ বসে আছে, এমনকি চোখের পলকও ঝাপটাচ্ছে না। উর্বা এটা দেখে একটু অবাক হলো। উর্বার মনে খটকা লাগলো, কিছুর একটা গড়বড় আছে এখানে। রাজা সার্বিয়া এত কিছুর পরও শান্তভাবে বসে আছে কিভাবে? উর্বা কিছু বলার আগে রাজকুমার হেনরি এগিয়ে যেতে লাগলো রাজা সার্বিয়ার দিকে তলোয়ার তাক করে। উর্বা তাকিয়ে আছে অবাক চোখে। রাজকুমার হেনরি সার্বিয়ার কাছাকাছি গিয়ে সুন্দর করে এসে বলল, কি ভাই, বলেছিলাম না উর্বাকে তোমার সামনে এনে হাজির করব, দেখো নিয়ে এসেছি। রাজা সার্বিয়া এবার ধীরে ধীরে হাসতে লাগলো। হাসতে হাসতে সিংহাসন থেকে উঠে রাজকুমার হেনরিকে জড়িয়ে ধরে বলল, আমার ভাই করিয়ে দেখিয়েছে, আমি জানতাম তুই এটা পারবি। উর্বা অবাক হয়ে বলল, তাহলে এটা তোদের চাল ছিল আমাকে এখানে নিয়ে আসার? দেখা গেল রাজকুমার হেনরি এবং তার সৈন্যরা যেসব সৈন্যকে মেরেছিল তারা আবার উঠে দাঁড়াচ্ছে এক এক করে। উর্বা ক্রোধে গড়গড় শব্দ করে বলল, ভুল করেছিস, ভুল করেছিস আমাকে ধোকা দিয়ে। হিম্মত থাকলে আমাকে রুখে দেখা এখন। এই বলে উর্বা রাজা সার্বিয়া এবং রাজকুমার হেনরির দিকে তেড়ে যেতে লাগলে হেনরি বলে উঠল, তোমাকে থামানোর জন্য হিম্মতের কি দরকার উর্বা? আমাদের কাছে টেক্কা আছে তো, তাই না ভাইজান? রাজা সার্বিয়া একটু হেসে বলল, ও হ্যাঁ, দাঁড়াও, তোমাকে থামাচ্ছি। এই বলে হাত উঁচু করে কয়েকজন সৈন্য মিলে তোফাকে ধরে নিয়ে আসলো। তোফার হাত বাঁধা। উর্বাকে দেখে তোফা অশ্রুসিক্ত নয়নে ডাক দিল, মা। উর্বার হাত থেকে তরবারি পড়ে গেল। চোখ বড় করে অবাক হয়ে বলল, তোফা, এটা কি তুমি, মা আমার? তোফা বলল, হ্যাঁ মা, এটা আমি। ওরা আমাকে আটকে রেখেছে কাল থেকে। তুমি চলে যা মা, তোমাকে মেরে ফেলবে। উর্বা রাজা সার্বিয়ার দিকে অগ্নিশর্মা চোখে তাকে বলল, আমার মেয়েকে যেতে দাও। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোমার এই প্রাসাদ তোমার মাথার উপর গুড়িয়ে দিব আমি। রাজা সার্বিয়া বলল, আমি জানি সেটা, আর এই জন্যই তোমার মেয়েকে এখনো বাঁচিয়ে রেখেছে। ছেড়ে দিব, সবাইকে ছেড়ে দিব। তার আগে তোমার মেয়েকে বলতে বলো রাজকুমার হানজালার মৃতদেহ কোথায় কবর দেওয়া হয়েছে। তোফা বলল, আমি জানি না, জানলে আমি অবশ্যই বলে দিতাম। উর্বা বলল, না তোফা, জানলেও বলবি না। সে চেষ্টা করছে একটা মৃত শরীরকে শয়তানি শক্তি দ্বারা জীবিত করতে, এটা আমরা কখনো হতে দিব না। রাজা সার্বিয়া তার সৈন্যদের ইশারা করলো। একসাথে কয়েকজন সৈন্য সেই শক্তি কমিয়ে ফেলার শিকল ছুঁড়ে মারল উর্বার দিকে। উর্বা বন্দী হয়ে গেল, হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়লো আর রাজকুমার হেনরির দিকে লাল চোখে তাকালো। উর্বার এক দৃষ্টিতে রাজকুমার হেনরির কলিজা কেঁপে উঠল। তোফা মা বলে কান্না করতে লাগলো। তখনই রাজকুমার হেনরি বলে উঠল, এসব পরে হবে ভাইজান, আগে আমার পুরস্কার দাও।
রাজা সার্বিয়া বলল, এত তাড়াহুড়া কেন ভাই? উর্বাকে ধরে আনার বিনিময়ে তোমাকে অবশ্যই রাজ দরবারের সবচেয়ে বড় পদ উজির আজম করা হবে। খুব তাড়াতাড়ি হবে সেটা। ধৈর্য ধরো ভাই। রাজকুমার হেনরি ধীরে ধীরে হেঁটে গিয়ে সিংহাসনে বসে পড়ল আর হাত বুলিয়ে সিংহাসন পর্যবেক্ষণ করতে লাগলো। রাজা সার্বিয়া অবাক এবং রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি ধরনের বেয়াদবি হেনরি? এখন ওঠো সিংহাসন থেকে। রাজকুমার হেনরি বলল, ভাইজান, আমি আমার সিদ্ধান্ত পাল্টে নিয়েছি। আমার যোগ্যতা অনুযায়ী আমি উজির আজম না, রাজা হওয়ার যোগ্য।